যেমনটা কি আমরা আগের এপিসোডে এসে দেখেছি, কিনিউয়ের সাথে ফাইট করার কারণে এম্পারার ইউ অনেকে বেশি ইনজোর্ড হয়ে যায়, যেখানে মহলে ফিরে আসার পরে জিনু ওকে হিল করার চেষ্টা করে। কিন্তু আমরা দেখতে পাই এম্পারার ইউ এর গল্প চিরজীবনের মতো খতম হয়ে যায়। এখন এই বিষয়টা জিনু একদমই সহ্য করতে পারে না, সে জোরে চিৎকার করে ওঠে। এরপরে আমরা দেখতে পাই জিনু সোজা ডেভিল এম্পারারের কাছে চলে আসে, যেখানে সে ওকে বলে তুমি আর আমি একসাথে মিলে কিনিউয়ের কাছ থেকে বদলা নিতে যাব। কিন্তু ডেভিল এম্পারার এর জন্য পরিষ্কার মানা করে দেয়। সে বলে তুমি আর আমি কিনিউ এবং ওর ব্রাদারদের মোকাবিলা কিছুতেই করতে পারবো না, যেটা বলে সে জিনুকে ওখান থেকে ভাগিয়ে দেয়। যার পরে সিন শিফট হয়ে কিনুয়ের উপরে চলে আসে, যেখানে মাস্টার বুলান ওকে নিজের বিষয়ে বলছিল। সে বলে আমি গড রিয়েলমের এক বিস্ট ছিলাম, কিন্তু আমার পাওয়ার তেমন একটা বেশি ছিল না। আমি অন্যান্য বিস্টদের তুলনায় অনেকে বেশি দুর্বল ছিলাম। এরপরে আমার সাক্ষাৎ লি ইয়াং রিয়েলমের এম্পারার সাথে হয়, আর আমি ওনার 10,000 বিস্ট স্ক্রোলে আটক হয়ে যাই, যার কারণে আমাকে এই ইমর্টাল ওয়ার্ল্ডে আসতে হয়। তার সাথে সাথে মাস্টার বুলান কিনিউকে মিস্টিক গড টেম্পলের বিষয়ে বলে, যার ভিতরে থাকা ট্রেজার পর্যন্ত পৌঁছানোর ম্যাপ কিনিউয়ের কাছে আছে। সে কিনিউকে বলে যদি তুমি ওই সমস্ত ট্রেজার এবং আর্টিফ্যাক্ট পেয়ে যাও, তাহলে তুমি সেগুলোর ইউজ করে গড রিয়েলমে খুব সহজেই যেতে পারবে। যেটা শুনে তো কিনিউ খুশি হয়ে যায়, কারণ গড রিয়েলমে যাওয়ার পরে ও নিজের ভালোবাসার মানুষ জিয়ানলির সাথে দেখা করতে পারবে। এখন এ সমস্ত কিছু ইনফরমেশন পাওয়ার পরে কিনিউ মাস্টার বুলানকে ধন্যবাদ জানায়, যেটাতে মাস্টার বুলান বলে না না, এসব কিছু আমি তোমার জন্য করছি না, বরং নিজের জন্য করছি, কারণ যখনই তুমি গড রিয়েলমে যাবে আমিও নিজের ক্ল্যানে ফিরে যেতে পারবো। এটা শুনে কিনিউ বলে ঠিক আছে, আমি দ্রুত মিস্টিক গড টেম্পলের আর্টিফ্যাক্ট ইউজ করে আপনাকে নিজের ক্ল্যানে ফিরে যেতে সাহায্য করব। কিন্তু এর আগে আমাকে আরও একটি জরুরি কাজ করতে হবে। যার পরে আমরা দেখি কিনিউ লিনলিনের সাথে হানসুর গেভিয়ার্ডের কাছে চলে আসে, কারণ এখন সে নিজের ডিসাইবেলের বদলা নিয়ে ফেলেছে। লিনলিনও হানসুর বিষয়ে ভেবে অনেকে বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল, কিন্তু কিনিউ বলে তোমার এত বেশি ইমোশনাল হওয়ার কোনো প্রয়োজন নেই, বরং তোমাকে আরও বেশি স্ট্রং হতে হবে। ওই সময় আমি এত বেশি পাওয়ারফুল ছিলাম না, যদি আমি পাওয়ারফুল হতাম তাহলে আমি নিজের ডিসাইবেলকে অবশ্যই বাঁচিয়ে নিতাম। লিনলিন কিনিউয়ের এ সমস্ত কথা শুনে বলে এসবে তোমার কোনো ভুল নেই, তুমি একদম ঠিক বলছো, আমাকেও নিজেকে পাওয়ারফুল বানাতে হবে যাতে আমি নিজের লোকেদেরকে প্রোটেক্ট করতে পারি। এখন লিনলিনের যাওয়ার পরে কিনিউ জিয়ানলির বিষয়ে ভাবতে লাগে। সে নিজের মনে মনে বলে আমি জানি না তুমি গড রিয়েলমে কোথায় আছো, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই, কিন্তু এর জন্য আমাকে আরও বেশি পাওয়ারফুল হতে হবে। এখন এ সমস্ত কিছু ভেবে কিনিউ ডিসাইড করে সে যেভাবেই হোক মিস্টিক গড টেম্পেলে অবশ্যই যাবে, যাতে সে ওখানে থাকা আর্টিফ্যাক্টগুলো হাসিল করে নিজেকে পাওয়ারফুল বানাতে পারে, যার সাহায্যে সে গড রিয়েলমেও এন্টার করতে পারবে। এরপরে নেক্সট সিনে আমরা দেখি কিনিউ নিজের ফ্যামিলির কাছে চলে আসে, যেখানে সে ওদেরকে বলে ডেভিল এম্পারার আমাদের এই লোকেশনের বিষয় জানতে পেরে গেছে। এই কারণে আমাদের জন্য ভালো এটাই হবে যতক্ষণ না পর্যন্ত এই প্রবলেম শেষ হচ্ছে তোমরা আমার আর্টিফ্যাক্টে গিয়ে থাকো। যেটা শুনে তো হেটং অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে ওই জায়গায় নিজের ফ্যামিলি এবং হাউফানের সাথে থাকতে পারবে। যার পরে আমরা দেখি কিনিউ নিজের ব্রাদারদেরকে নিয়ে টেম্পল অফ মিস্টিক গডকে খোঁজা শুরু করে দেয়, যেখানে ওরা ম্যাপের ইউজ করে স্পেসে কন্টিনিউ অনেকদিন পর্যন্ত ট্রাভেল করে, যেখানে ফাইনালি ওরা একটা পজিশনে পৌঁছে যায়, যেই জায়গায় ওরা নিজেদের সামনে একটা স্পেস ক্র্যাক দেখতে পায়। এখন মিস্টিক গড ট্রেজারের কারণে কিনিউ জানতে পারে গড অফ মিস্টিক টেম্পল এই ক্র্যাকের মধ্যেই রয়েছে। এর জন্য ওরা তিনজন সোজা ওই ক্র্যাকের ভিতরে চলে যায়, যেখানে ফাইনালি ওরা ওই টেম্পলের দরজার সামনে পৌঁছে গিয়েছিল। কিন্তু ওই জায়গায় একটা প্রবলেম ছিল, কারণ টেম্পল অফ মিস্টিক গডের দরজাকে কেউ সিল করে রেখেছে, যেটাতে কিনিউ অবাক হয়ে বলে এমনটা কে করেছে। তো ব্রাদার বুজি কিনিউকে সব কিছু বলে দেয় যে সমস্ত এম্পারাররা মিলে এই সিল ক্রিয়েট করেছে, কারণ ওদের এই বিষয়ে ভয় ছিল যে কেউ যদি এই টেম্পলের ভিতরের আর্টিফ্যাক্ট হাসিল করে ফেলে তাহলে ওদের জীবনের ঝুঁকি হয়ে যাবে। তার সাথে সাথে ওরা এটাও ডিসাইড করেছে প্রত্যেক 10,000 বছরে ওরা একবার এই দরজা ওপেন করবে। কিনিউ এ সমস্ত কথা শুনে বুঝতে পেরে যায় এটা নিশ্চয়ই ডেভিল এম্পারার এবং এম্পারার ইউয়ের চাল, কারণ ওরা চায় না যে আমি ওদের থেকে বেশি পাওয়ারফুল হয়ে যাই। হাউফি কিনিউয়ের এ সমস্ত কথা শুনে বলে কি হয়েছে যে ওরা সবাই মিলে এই সিল ক্রিয়েট করেছে, আমরা এটাকে ব্রেকও করতে পারবো, আর এমনিতেও এখন আমাদের বিরুদ্ধে কেউই দাঁড়াবে না, কারণ আমরা তো অলরেডি এম্পারার ইউকে প্রাণে মেরে ফেলেছি, আর অন্যদিকে ডেভিল এম্পারারও খুব খারাপভাবে ইনজোর্ড হয়ে পড়েছে।
আর বাকি এম্পারারদের তোমার সাথে কোনো প্রবলেম নেই। কিনিউ হাওফির এ সমস্ত কথা শুনে বলে, হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ, আমরা 10,000 বছর পর্যন্ত একদমই অপেক্ষা করতে পারবো না। এটা বলার সাথে সাথে কিনিউ মিটিওর টেকনিক ইউজ করে ওই সিলকে ব্রেক করার চেষ্টা করে, কিন্তু ওই সিল তো অনেক বেশি পাওয়ারফুল ছিল, যেটাতে হাওফি বলে চলো চলো এখন পিছনে সরে এসো, আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে সিল ব্রেক করতে হয়। যেটা বলার সাথে সাথে সে নিজের স্টিকের ইউজ করে ওই সিলকে ব্রেক করার চেষ্টা করে, কিন্তু ও এত বেশি পাওয়ারফুল নয় যে এই সিলকে ব্রেক করতে পারবে। যার পরে আমরা দেখি কিনিউ নিজের ব্রাদারকে বলে, কেননা আমরা তিনজন একসাথে মিলে এই সিলের ওপরে হামলা করি, তাহলে হতে পারে এই সিল ব্রেক হয়ে যাবে। যেটা শুনে ওরা তিনজন ঠিক এমনটাই করে। ওরা নিজেদের এনার্জি অ্যাক্টিভেট করে খুবই পাওয়ারফুল হামলা ওই সিলের ওপরে করে, কিন্তু ওদের তিনজনের কম্বাইন অ্যাটাকের পরেও ওই সিলের ওপরে তেমন কোনো প্রভাব পড়ে না। কিনিউ বুঝতে পেরে গিয়েছিল ওরা এই জায়গায় শুধু নিজেদের টাইম ওয়েস্ট করছে, ওদের আরও কিছু সাহায্যের প্রয়োজন পড়বে। যেটাতে আমরা দেখতে পাই কিনিউ ওই জায়গায় বুজি, মাস্টার বুলান এবং গার্ড বিস্টকে নিয়ে আসে। তার সাথে সাথে সে ওদেরকে বলে, আমি গড অফ মিস্টিকে টেম্পলে যেতে চাই, কিন্তু সেটার দরজায় এই সিল লাগানো রয়েছে, তো তোমরা কি এটা ব্রেক করতে পারবে? যেটাতে ওই গার্ড বিস্ট বলে, এই সিল কি এত বেশি পাওয়ারফুল? তুমি চিন্তা করো না, আমরা এটাকে ব্রেক করে দিব। কিন্তু অন্যদিকে বুজি বলে, এই সিল 89 লকিং অ্যারে, এটাকে কেউই এত সহজে ব্রেক করতে পারবে না। মাস্টার বুলান কিনিউকে বুঝিয়ে বলে যে 89 লকিং অ্যারে ক্রিয়েট করার জন্য অনেকে পাওয়ারফুল মাস্টারের প্রয়োজন হয়, তার সাথে সাথে এটাকে ব্রেক করার জন্য তোমার কমপক্ষে 72 এম্পারার লেভেলের মাস্টারের প্রয়োজন। কিনিউ এটা শুনে একটু উদাস হয়ে যায়, কিন্তু অন্যদিকে মাস্টার বুলান ওকে বলে, যদি তুমি চাও তাহলে আমরা তোমার জন্য অবশ্যই একবার চেষ্টা করব। যেটা শোনার সাথে সাথেই আমরা দেখতে পাই ওই গার্ড বিস্ট সবার প্রথমে সামনে গিয়ে এক খুবই পাওয়ারফুল পাঞ্চ ওই সিলের উপরে করে, কিন্তু ওই সিলের কিচ্ছু হয় না। এরপরে ব্রাদার বুজি নিজের সুপার মিউটেটেড ড্র্যাগন বিস্টের সাহায্যে ওই সিলের উপরে হামলা করে, কিন্তু এরপরও ওই সিল ব্রেক হয় না। যেটা দেখে তো ব্রাদার বুজিও উদাস হয়ে যায়। এরপরে মাস্টার বুলান নিজের ম্যাজিক্যাল তলোয়ারের ইউজ করে ওই সিলকে ব্রেক করার চেষ্টা করে, কিন্তু ওই সিলের ওপরে সেটারও কোনো প্রভাব পড়ে না। এখন কিনিউ ওদের এরকম ব্যর্থতা দেখে অনেকে বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়, কিন্তু মাস্টার বুলান ওকে বলে, এতটা দ্রুত হার মেনে নিও না, কেননা আমরা সবাই একসাথে মিলে একবার চেষ্টা করি, হতে পারে আমরা সাকসেসফুল হয়ে যাই। যেটা শুনে কিনিউ ওনাকে ধন্যবাদ জানায়, কারণ সবাই ওর জন্য অনেক হার্ডওয়ার্ক করছিল। এরপরে আমরা দেখতে পাই ওরা সবাই একসাথে নিজেদের এনার্জি অ্যাক্টিভেট করে ওই জায়গায় একটা ফরমেশন ক্রিয়েট করে, যেটার পাওয়ারফুল অ্যাটাকের সাহায্যে ওরা ওই সিলকে ব্রেক করার চেষ্টা করে, কিন্তু অনেকক্ষণ সময় হামলা করার পরেও ওই সিল ব্রেক হয় না, যার কারণে ফাইনালি ওদেরকে হার মানতেই হয়, কারণ ওদের কাছে আর অন্য কোনো রাস্তা নেই। গার্ড বিস্ট এবং ব্রাদার বুজি তো সেখান থেকে চলে যায়, কিন্তু অন্যদিকে মাস্টার বুলান কিনিউয়ের কাছে ক্ষমা চায়, কারণ সে ওর কোনো সাহায্য করতে পারল না। কিন্তু কিনিউ এত সহজে হার মানার পাত্র নয়। ও বলে, কি হয়েছে, টেম্পল অফ মিস্টিক গডের দুটো দরজা আছে, এরা একটা দরজা বন্ধ করেছে, আমরা দ্বিতীয় দরজার ইউজ করে নিব। যেটাতে মাস্টার বুলান বলে, টেম্পল অফ মিস্টিক গডের দ্বিতীয় দরজা ডার্ক স্টার রিয়েলামে রয়েছে, তুমি জানো না যদি তুমি ওই জায়গায় যাও তাহলে ওখানকার লোকেরা তোমাকে চিনে ফেলবে, যার পরে তোমার অনেক শত্রু ক্রিয়েট হবে যারা তোমার জীবনের পিছনে পড়ে যাবে, কারণ ওরা ইমর্টাল ওয়ার্ল্ডের লোকেদের একদমই পছন্দ করে না। যেটাতে কিনিউ বলে, আপনি একদমই চিন্তা করবেন না, আমি নিজের এনার্জিকে হাইড করতে জানি, আমি আগেও একবার এমনটা করেছি, যদি একবার আমি নিজের এনার্জি হাইড করে নিই তাহলে কেউই আমাকে চিনতে পারবে না। এখন হাওফি এই বিষয়টা খুব ভালো করে জানতো, এর জন্য সে মাস্টার বুলানকে বলে, কিনিউ একদম ঠিক বলছে, ওর নিজের এনার্জি হাইড করতে একদম ওস্তাদ। যার পরে কিনিউ ডিসাইড করে ও ডার্ক স্টার রিয়েলামের ইউনিভার্সে যাবে। এখন হাওফি আর সে বলো কিনিউয়ের সাথে যেতে চাচ্ছিল, কিন্তু কিনিউ ওদেরকে মানা করে বলে, তোমাদের জীবনের ওই জায়গায় ঝুঁকি রয়েছে, আর আমি তোমাদেরকে আর বিপদের মুখে ফেলতে পারবো না, এর জন্য আমি একাই ওই জায়গায় যাব। এরপরে নেক্সট সিনে আমরা দেখি কিনিউ অনেকদিন ট্রাভেল করার পরে ফাইনালি ডার্ক স্টার রিয়েলামে পৌঁছে যায়, যেখানে পৌঁছে সে কিছু প্ল্যানেট দেখতে পায় যেগুলো ঠিক ইমর্টাল ওয়ার্ল্ডের প্ল্যানেটের মধ্যেই লাগছিল, কিন্তু ওই জায়গায় কোনো লাইফ এনার্জি ছিল না। এই কারণে কিনিউ ওই জায়গায় থামে না, সে এমন একটা প্ল্যানেটের খোঁজ করছিল যেই জায়গায় সে কোনো মানুষের সন্ধান পেতে পারে। আর এভাবেই খুঁজতে খুঁজতে সে আবাইস স্টার নামের একটা প্ল্যানেটে পৌঁছে যায়, কিন্তু ওই জায়গার গ্র্যাভিটি প্রেশার অনেকটাই বেশি ছিল, যেটা প্রথম দিকে কিনিউ সহ্য করতে পারছিল না, কিন্তু পরে সে নিজের এক সিক্রেট টেকনিকের ইউজ করে কোনো রকমে নিজেকে ব্যালেন্স করে নেয়।
কিনিউ নিজের মনে মনে ভাবে এই জায়গার গ্র্যাভিটেশনাল ফোর্স অনেকটাই বেশি, এর মানে এখানকার লোকেরা খুব দ্রুত কাল্টিভেশন করে নিজেদেরকে স্ট্রং বানাতে পারবে, কারণ ওদের বডি নর্মালের থেকে বেশি প্রেশার সহ্য করে। এখন কিনিউ এ সমস্ত কথা ভাবছিল কি তখনই হঠাৎ করে এক সাইড থেকে সে ফাইটের আওয়াজ এবং এনার্জি দেখতে পায়। এখন ওই জায়গায় পৌঁছে কিনিউ দেখে এক কাল্টিভেটার এক মেয়েকে মারার চেষ্টা করছে, সেটাও আবার কোনো গোল্ডেন কোর্সের জন্য। অন্যদিকে ওই মেয়ে অনেকে বেশি ইনজোর্ড হয়ে যায়, যেখানে ওই কাল্টিভেটার যার নাম জং সে ওই মেয়েকে বলে চলো এখন ওই গোল্ডেন কোর্স আমাকে দিয়ে দাও, কারণ সেটার ইউজ করে আমি নিজের কাল্টিভেশনকে ইমপ্রুভ করতে পারবো। অন্যদিকে ওই মেয়ে যার নাম জিউ ছিল সে মানা করে বলে না, আমি এটা অনেক কষ্ট করে হাসিল করেছি, আমি এটা তোমাকে দিতে পারবো না। যেটাতে আমরা দেখতে পাই জং ওকে প্রাণে মারতে যাচ্ছিলই কি তখনই কিনিউ ওদের মাঝখানে চলে আসে, যেখানে এসে সে জংকে পিছনে পাঠিয়ে দেয়। তার সাথে সাথে সে জংকে বলে এখান থেকে চলে যাও, কিন্তু জং ওর কোনো কথা না শুনে ওর উপরে হামলা করতে যাচ্ছিল, যেটা দেখে কিনিউ ওকে প্রাণে মেরে ফেলতে নেয়। তার সাথে সাথে সে ওর মেমোরিকেও নিজের মধ্যে নিয়ে নেয়, যার কারণে সে জানতে পারে এই ডার্ক স্টার রিয়েলামে শুধু 3টি এমন প্ল্যানেট রয়েছে যেই জায়গায় হিউম্যানরা বসবাস করে। এই 3 প্ল্যানেটের গ্র্যাভিটেশনাল ফোর্স অনেকটাই বেশি, যার কারণে এই জায়গায় যখন কোনো ছোট্ট বাচ্চার জন্ম হয় ওদের পাওয়ারও নর্মালের তুলনায় অনেক বেশি থাকে। এই জায়গায় কাল্টিভেশন লেভেল খুব দ্রুত বাড়ে, কিন্তু এসব কিছুর পরেও এই জায়গায় বেশিরভাগ কাল্টিভেটার কিং লেভেলের ছিল, শুধু কিছু মাত্র এম্পায়ার লেভেলেই পৌঁছতে পেরেছে, যাদেরকে এল্ডার বলা হয়। এখন এ সমস্ত কিছু মেমোরি হাসিল করার পরে কিনিউ জংকে খতম করে দেয়, যেটাতে জিউ কিনিউকে ধন্যবাদ জানিয়ে বলে থ্যাংক ইউ, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। তো কিনিউ ওই মেয়ে জিউকে বলে এই জং তোমাকে মারতে কেন চাচ্ছিল, আর এই গোল্ডেন কোর্স আসলে কি জিনিস। যেটাতে ওই মেয়ে অবাক হয়ে কিনিউকে জিজ্ঞেস করে আপনি কি এই প্ল্যানেটে থাকেন না। এটা শুনে কিনিউ বলে না, আমি অনেক দূরের একটা প্ল্যানেট থেকে এসেছি, আমি কখনোই নিজের প্ল্যানেট থেকে বাইরে বের হইনি, আমি একা নিজের কাল্টিভেশন করেছি। এ সমস্ত কথা শুনে ওই মেয়ে জিউ বলে গোল্ডেন কোর্স আমরা গোল্ডেন অ্যাট্রিবিউশন বিস্টদের কাছ থেকে পাই, যেগুলোর ইউজ করে আমরা নিজেদের পাওয়ারকে বাড়াতে পারি। আমাদের এই প্ল্যানেটে 3 ধরনের বিস্ট রয়েছে, গোল্ডেন অ্যাট্রিবিউশন বিস্ট, ফায়ার অ্যাট্রিবিউশন বিস্ট এবং আইস অ্যাট্রিবিউশন বিস্ট। এখন এ সমস্ত কথা শুনে কিনিউ ওকে বলে তোমাকে দেখে তো অনেক বেশি পাওয়ারফুল মনে হচ্ছে, তুমি কি বলতে পারো তুমি কত বছর ধরে কাল্টিভেশন করছো। যেটাতে ওই মেয়ে বলে আমি শুধু 100 বছর ধরে কাল্টিভেশন করছি। এটা শুনে তো কিনিউ ইমপ্রেস হয়ে যায়, কারণ 100 বছরের কাল্টিভেশনের পরেও এই মেয়ে এত বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে, আর অন্যদিকে কিনিউ হাজারো বছর কাল্টিভেশন করেছে। এখন এদের মধ্যে এভাবে কথাবার্তা চলছিল কি তখনই কিনিউ সেন্স করে কিছু গোল্ডেন অ্যাট্রিবিউশন বিস্ট খুব দ্রুত এই দিকেই আসছে, যেটাতে তো ওই মেয়ে অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ ও খুব কষ্ট করেই এক গোল্ডেন অ্যাট্রিবিউশন বিস্টকে হারিয়েছিল। যেটাতে কিনিউ ওকে বলে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, আমি এবার তোমার উপরে নজর রাখবো। তার সাথে সাথে আমরা দেখতে পাই কিনিউ এক ধরনের গ্রিন এনার্জি ওই মেয়ের বডির মধ্যে ট্রান্সফার করে দেয়, যার পরে কিনিউ টেলিপোর্ট হয়ে ওই জায়গা থেকে একটু দূরে চলে আসে, যাতে ওই মেয়ে একাই ওই সব বিস্টদের সাথে ফাইট করতে পারে। এখন কিনিউ দূরে দাঁড়িয়ে ওই মেয়ে এবং বিস্টদের ফাইট দেখছিল, যেখানে সে বলে এইসব বিস্ট তো অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু এদের মধ্যে একটুকু বুদ্ধি নেই, যার কারণে এরা ঠিকমতো প্ল্যান করতে পারে না। অন্যদিকে আমরা দেখতে পাই ওই মেয়ে ওই সব বিস্টদের সাথে ফাইটে করে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল, যে এই বিষয়টা কিনিউ লক্ষ্য করে নেয়। এর জন্য সে দ্রুত মুভ করে এক ঝটকাতেই ওই 3 বিস্টকে প্রাণে মেরে ফেলে, যার পরে সে ওদের গোল্ডেন কোর্স বের করে ওই মেয়েকে দিয়ে দেয়। জিউ ওগুলো পেয়ে তো অনেক বেশি খুশি হয়ে যায়, যার পরে কিনিউ ওই মেয়েকে বলে আমি কাল্টিভেশন লেভেলের পিকে পৌঁছে গেছি, আমাকে শুধু এখন ব্রেক থ্রু করতে হবে, কিন্তু এর জন্য আমার একটা সেফ টেম্পেলের মতো লোকেশনের প্রয়োজন, তুমি কি এই কাজে আমাকে সাহায্য করতে পারবে। যেটাতে ওই মেয়ে বলে হ্যাঁ আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। তার সাথে সাথে সে কিনিউকে বলে আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, পাশেই আমার গ্রাম রয়েছে, যদি আপনি আমার সাথে যান তাহলে আমার ফ্যামিলিও আপনাকে অবশ্যই সাহায্য করার চেষ্টা করবে। যেটাতে কিনিউ খুশি হয়ে ওকে নিজের নাম লুজিং বলে। এরপর আমরা দেখতে পাই ওই মেয়ে কিনিউকে নিয়ে নিজের গ্রামের দিকে রওনা হয়ে যায়, আর ওর সাথে ওর গ্রামে চলে আসে। এখন জিউ এর এল্ডাররা ওকে জীবিত দেখে অনেক বেশি খুশি হয়ে বলে তুমি এতক্ষণ কোথায় ছিলে, কত দেরি হয়ে গিয়েছে, আমরা তোমার কোনো ইনফরমেশন পাচ্ছিলাম না। যেটাতে জিউ ওদেরকে নিজের গোল্ডেন কোর্স দেখায়, এটা দেখে তো ওর এল্ডার অনেক বেশি খুশি হয়ে যায়। তার সাথে সাথে জিউ এর প্যারেন্টস ফ্লেক্স করে বলে আমাদের মেয়ে তো আমাদের এই পুরো গ্রামের সবথেকে স্ট্রং ওরিয়ার হয়ে গেছে,
কারণ সে একাই এতগুলো বিস্টকে মেরে গোল্ডেন কোর্স নিয়ে এসেছে। অন্যদিকে এল্ডার ওকে জিজ্ঞেস করে, তোমার সাথে এই ছেলেকে, একে তো আগে কখনো দেখিনি। যেটাতে জিউ কিনিউয়ের ইনফরমেশন দিয়ে বলে এর নাম হলো লুজিং, আর এ এক খুবই পাওয়ারফুল কাল্টিভেটার, আর এই আমার প্রাণ বাঁচিয়েছে। যেটাতে ওই এল্ডার খুশি হয়ে বলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদি ফিউচারে আপনার আমাদের কোনো সাহায্যের প্রয়োজন পড়ে তাহলে আপনি আমাদের বলতে পারেন। এখন কিনিউ ওদের এরকম ভালো ব্যবহার দেখে অনেকে বেশি খুশি হয়ে যায়। এরপরে আমরা রাতের সিন দেখি, যেখানে জিউ কিনিউকে বলে, যদি তোমার কোনো কাজ থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে যে কোনো উপায়ে সাহায্য করার চেষ্টা করব। কিনিউ বুঝতে পেরে গিয়েছিল এই গ্রামের লোকেরা অনেকে বেশি ভালো। এর জন্য সে জিউকে বলে, প্রথমে তুমি গিয়ে নিজের ইনজুরি হিল করে নাও, আর এরপরে আমরা তোমাদের লোকাল এল্ডারদের সাথে দেখা করতে যাব। যেটা শুনে জিউ ওখান থেকে কাল্টিভেশন করতে চলে যায়, যাতে সে নিজের ইনজুরি হিল করতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাই কিনিউ খুশি হয়ে বলে যে, ভালো হয়েছে আমি ওই ছেলে জংয়ের মেমোরি কনজিউম করে নিয়েছি, যার কারণে আমি এই ডার্ক স্টার ওয়ার্ল্ডের কাল্টিভেশন মেথড এবং এল্ডার সিস্টেমের বিষয়ে জানতে পেরেছি। এখন আমাকে এটা চেষ্টা করতে হবে যাতে এখানকার লোকেরা এটা জানতে না পারে আমি ইমর্টাল ওয়ার্ল্ড থেকে এসেছি, না হলে বিনা কারণে এই জায়গায় আমার শত্রু ক্রিয়েট হয়ে যাবে। যার কারণে আমাকে এই ডার্ক স্টার ওয়ার্ল্ডের কাল্টিভেশন মেথডকেও শিখতে হবে। যার কারণে আমরা দেখতে পাই কিনিউ আবারও নিজের আর্টিফ্যাক্টের মধ্যে চলে যায়, কারণ ওই জায়গার সময় খুবই স্লো চলে। এরপরে কিনিউ ওই জায়গায় একটা ফরমেশন ক্রিয়েট করে ডার্ক স্টার ওয়ার্ল্ডের কাল্টিভেশন মেথডকে শিখতে শুরু করে দেয়। এখন কিনিউ এই জায়গায় কাল্টিভেশন করতে ব্যস্ত ছিল। অন্যদিকে গোল্ডেন সান ভিলেজের লোকেরা জিউর ফ্যামিলির ওপরে হামলা করতে পৌঁছে যায়। ওদের লিডার জিউকে বলে, তুমি আমাদের ভিলেজের জংকে প্রাণে মেরে ফেলেছো, সেটাও আবার শুধু কিছু গোল্ডেন কোর্স হাসিল করার জন্য। যেটাতে জিউ রেগে বলে, এমন কিচ্ছু নয়, আসলে ও আমার কাছ থেকে আমার গোল্ডেন কোর্স নেওয়ার চেষ্টা করছিল, তার সাথে সাথে আমি খুব খারাপভাবে ইনজোর্ডও হয়ে গিয়েছিলাম, এর কারণে বাধ্য হয়ে আমাকে ওকে মারতে হয়। এটা শুনে সান ভিলেজের লিডার রেগে বলে, তুমি মিথ্যে বলছো, মিস্টার জং কখনই এমনটা করতে পারে না। এসব বলে ওই লিডার ওদের ওপরে হামলা করতে যাচ্ছিলই কি তখনই হঠাৎ করে সেই জায়গায় কিনিউ পৌঁছে যায়, যে ওই লিডারকে বলে, জিউ একদম ঠিক বলছে, আর জংকে জিউ নয় বরং আমি মেরেছি। যেটা শুনে তো সান ভিলেজের লিডার আরও বেশি রেগে যায়, আর সে জিজ্ঞেস করে, তুমি কে? যেটাতে কিনিউ শুধু নিজের কাল্টিভেশন লেভেলকে ওদের সামনে শো করে। যেটা দেখে তো ওই লিডার ভয় পেয়ে বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, আমার জানা ছিল না আপনি এত হাই লেভেলের কাল্টিভেটার। এখন যেহেতু আমি এটা জেনে গেছি, তো আমার এই বিষয়ে বিশ্বাস আছে যে আপনি যা সব কিছু বলছেন সেগুলো সত্যি। এখন ওরা এভাবে কথাবার্তা বলছিলই কি তখনই কিনিউয়ের কিছু অদ্ভুত ফিল হয়, যার কারণে সে নিজের ডোমেনকে চারিপাশে ছড়াতে শুরু করে। যেখানে সে জানতে পারে সান ভিলেজে অনেকগুলো গোল্ডেন বিস্ট হামলা করতে যাচ্ছে। যেটা দেখে কিনিউ সান ভিলেজের লিডারকে বলে, এখান থেকে 100 মাইল আগে কি তোমার সান ভিলেজ অবস্থিত? যেটাতে ওই লিডার হ্যাঁ বলে। এটা শুনে কিনিউ ওকে বলে, আমার মনে হয় তোমার এখান থেকে ফিরে যাওয়া উচিত, কারণ তোমার ভিলেজে অনেক হাজার বিস্ট হামলা করতে যাচ্ছে। যেটাতে সান ভিলেজের লিডার কনফিডেন্ট হয়ে বলে, মনে হচ্ছে তুমি এই প্ল্যানেটে নতুন এসেছো, কারণ আমাদের সান ভিলেজের লোকেরা ছোটবেলা থেকেই এই কাজ করে আসছে। কিছু গোল্ডেন বিস্ট আমাদের কিচ্ছু করতে পারবে না, আর এমনিতেও ওই জায়গায় আমাদের লোকাল এল্ডাররা রয়েছে, যদি সিচুয়েশন খারাপ হয় তাহলে ওরা আমাদেরকে অবশ্যই সাহায্য করবে। যেটাতে জিও কিনিউকে বলে, আমাদের লোকাল এল্ডার অনেক বেশি পাওয়ারফুল, ওরা কিং লেভেলের ওরিয়ার, যাদের সামনে ওইসব নর্মাল গোল্ডেন বিস্ট কিচ্ছু না। ওরা শুরু থেকেই আশেপাশের ভিলেজকে প্রোটেক্ট করে আসছে, এর জন্য আমার মনে হয় না টেনশনের কোনো ব্যাপার আছে। যেটাতে কিনিউ বলে, হ্যাঁ তুমি একদম ঠিক বলছো, কিন্তু তখন কি হবে যখন কোনো গোল্ডেন বিস্ট নিজের লেভেলকে ব্রেক থ্রু করে কিং লেভেলের ওপরে এম্পারার লেভেলে পৌঁছে যায়? যেটা শুনে তো ওখানে থাকা সবাই অনেকে বেশি টেনশনে পড়ে যায়। আর জিউ বলে, আজ থেকে 10,000 বছর আগে এমনটা একবার হয়েছিল, তখন আমাদের লোকাল এল্ডাররা ওই বিস্টকে আটকাতে পারছিল না, যার কারণে এল্ডারদের এক পুরো টিমকে ওই জায়গায় পাঠানো হয় যাতে ওরা ওই বিস্টকে মারতে পারে। এখন এসব কিছু শোনার পরে কিনিউ ওই লিডারকে আবারও বলে, এখনও তোমার কাছে সময় আছে, তোমার এত বেশি কনফিডেন্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। এখন এই কথা শুনে ওই লিডার তৎক্ষণাৎ একটা আর্টিফ্যাক্টের দিকে দেখে, যেখানে সে জানতে পারে হাজার হাজার গোল্ডেন বিস্ট ওদের ভিলেজের ওপরে হামলা করে দিয়েছে, যাদের সাথে এক এম্পারার লেভেলের বিস্টও আছে। আর সান ভিলেজের ওরিয়াররা ওই সব বিস্টের মোকাবিলা করতে পারছে না।
এর জন্য ওই লিডার তৎক্ষণাৎ নিজের ভিলেজকে বাঁচাতে পৌঁছে যায়, যেটা দেখে তো ওখানে থাকা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সান ভিলেজের এই লিডার অনেক বেশি পাওয়ারফুল। ও নর্মাল বিস্টকে তো খুব সহজেই মারতে পারছিল, কিন্তু তখনই আমরা দেখতে পাই ওই এম্পারার লেভেলের বিস্ট সামনে এগিয়ে ওই লিডারের উপরে হামলা করে দেয়, যেটা দেখে তো ওই লিডার অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। কিন্তু সময় থাকতেই ওই জায়গায় গার্জিয়ান এল্ডার চলে আসে, যে ওই লিডারকে পিছনের দিকে সরিয়ে ওই বিস্টের ওপরে হামলা করে দেয়। তার সাথে সাথে সে নিজের এনার্জি আনলিশ করে ওই সব বিস্টদেরকে বলে, এখান থেকে চলে যাও, না হলে আমি তোমাদের সবাইকে প্রাণে মেরে ফেলবো। কিনিও এতক্ষণে এই জায়গায় পৌঁছে গিয়েছিল। অন্যদিকে ওই এম্পারার লেভেলের বিস্ট তো একটুকু ভয় পায় না, সে নিজের বিস্টদেরকে হুকুম দেয় সামনে এগিয়ে অ্যাটাক করো, যার কারণে এই জায়গায় এক খুবই খতরনাক ফাইট স্টার্ট হয়ে যায়। গার্জিয়ান এল্ডার তো খুব সহজেই নর্মাল বিস্টদেরকে খতম করতে পারছিল, কিন্তু ওই এম্পারার লেভেলের বিস্ট ওই এল্ডারের ওপরে একটা পাওয়ারফুল হামলা করে দেয়, যার কারণে ওই গার্জিয়ানের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। সে খুব খারাপভাবে ইনজোর্ড হয়ে পড়ে। কিন্তু অন্যদিকে ওই বিস্ট খুশি হয়ে বলে, তোমরা নর্মাল হিউম্যান আমার সামনে কিচ্ছু নও, আজকে আমরা এই প্ল্যানেটে থাকা সমস্ত হিউম্যানদেরকে প্রাণে মেরে ফেলবো, কারণ এই প্ল্যানেট আমাদের বিস্টদেরকে বিলং করে। গার্জিয়ান এল্ডারও এতক্ষণে বুঝতে পেরে গিয়েছিল সে এই এম্পারার লেভেলের বিস্টের মোকাবিলা করতে পারবে না। এই কারণে সে চুপ করে নিজের জন্য রিইনফোর্সমেন্টে ডেকে নেয়। তার সাথে সাথে সে ওই বিস্টকে বলে, তুমি আজকে বাঁচতে পারবে না, কিছু সময়ের মধ্যেই বাকি এল্ডাররাও এই জায়গায় পৌঁছে যাবে। যেটাতে ওই এম্পারার লেভেলের বিস্ট রেগে বলে, তোমাদের কি মনে হয় তোমরা একসাথে মিলেও আমাকে হারাতে পারবে? এমনটা কখনোই হবে না, তোমার বাকি সাথীদের এই জায়গায় আসার আগেই আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। এটা বলে সে সামনে এগিয়ে ওই গার্জিয়ান এল্ডারের উপরে হামলা করতে যায়, কিন্তু লাস্ট মোমেন্টে ওকে কেউ নিজের জায়গাতে ফ্রিজ করে দেয়। গার্জিয়ান এল্ডারও বুঝতে পারছিল না এসব কে করেছে। এমনকি ওই এম্পারার লেভেলের বিস্টও যে এতক্ষণ ধরে বড় বড় কথা বলছিল, ওরও সমস্ত হাওয়া টাইট হয়ে যায়। ও বুঝতে পেরে গিয়েছিল এই অ্যাটাক যেই করেছে আমি ওকে হারাতে পারবো না, এর জন্য নিজেকে সেলফ ডিস্ট্র্যাক্ট করে নেওয়াই সবথেকে ভালো কাজ হবে। আমি নিজের সাথে সাথে এখানে থাকা সবাইকে খতম করে ফেলবো। কিন্তু আমরা দেখতে পাই কিনিও ওপর থেকে সব কিছু দেখছিল, আর সে ওই বিস্টকে এমনটা করতে দেয় না। এর জন্য সে দ্বিতীয় আরেকটি অ্যাটাক ওই বিস্টের ওপরে করে। তার সাথে সাথে সে টেলিপোর্ট হয়ে ওই গার্জিয়ান এল্ডারের কাছে চলে আসে, যেখানে ওই গার্জিয়ান এল্ডার কিনিউকে দেখে খুশি হয়ে বলে, আমার নাম হলো এল্ডার টম, আমি কি জানতে পারি আপনার নাম কি? আপনার জন্যই আজকে আমার প্রাণ বেঁচেছে। আপনি তো দেখছি অনেক পাওয়ারফুল কাল্টিভেটর। যেটাতে কিনিউকে বলে, আমার অনেক নাম আছে, কিন্তু তুমি আমাকে মিটিওর বলে ডাকতে পারো। এখন মিটিওর নাম শোনার পরে এল্ডার টম কিনিউকে বলে, আমাদের যতটা দ্রুত সম্ভব এই এম্পারার লেভেলের বিস্টকে প্রাণে মেরে ফেলতে হবে। যদি এখান থেকে বেঁচে পালিয়ে যায় তাহলে আমাদের ভিলেজের ওপরে আবারও হামলা করতে আসবে। যেটাতে কিনিউ বলে, হ্যাঁ আপনি একদম চিন্তা করবেন না, এই বিস্ট আমার সামনে কিচ্ছু না। অন্যদিকে আমরা দেখি ওই বিস্ট এদেরকে চকমা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু কিনিউ খুব দ্রুত মুভ করে ওই বিস্টের সামনে চলে আসে আর একই লেজার অ্যাটাকের সাহায্যে ওকে খতম করে দেয়। কিনিউয়ের এরকম পাওয়ার দেখে তো এল্ডার টম অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়। তার সাথে সাথে ওখানে থাকা বাকি নর্মাল বিস্টরাও অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। ওদের মধ্যে এখন আর এতটা সাহস ছিল না যে ওরা সামনে এগিয়ে হামলা করবে। তার উপরে ওই জায়গায় এতক্ষণে রিইনফোর্সমেন্টের টিমও পৌঁছে যায়, যারা আসার সাথে সাথেই ওইসব নর্মাল বিস্টদের ওপরে হামলা করা শুরু করে দেয়। এখন রিইনফোর্সমেন্ট টিমের ক্যাপ্টেন এল্ডার টমের কাছে এসে বলে, ভালো হয়েছে যে আপনি এই এম্পারার লেভেলের বিস্টকে প্রাণে মেরে ফেলেছেন। আমার তো মনে হচ্ছিল আমাদের এই জায়গায় আসতে অনেক দেরি হয়ে গেছে, আপনি এই বিস্টকে আটকাতে পারবেন না। যেটাতে এল্ডার টম বলে, এই বিস্টকে আমি নয় বরং এই পার্সন মেরেছে, যার নাম মিটিওর। এল্ডার টমের এই কথা শুনে ওই ক্যাপ্টেন কিনিউকে বলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের ভিলেজকে বাঁচিয়েছেন, আপনার এই উপকারের বদলা আমি অবশ্যই শোধ করব। এরপরে আমরা দেখতে পাই ওই ক্যাপ্টেন নিজের সাথীদেরকে নিয়ে বাকি বিস্টদের পিছনে চলে যায়। অন্যদিকে এল্ডার টম কিনিউকে বলে, তুমি এই এম্পারার লেভেলের বিস্টকে মেরেছো আর এর বডি অনেক বেশি মূল্যবান, এর জন্য তুমি এটাকে নিজের কাছে রাখতে পারো আর এটা তোমার কাল্টিভেশনে অনেক হেল্প করবে। এখন কিনিউ ওই বিস্টকে নিজের স্টোরেজ রিংয়ে রেখে জিইউ এর ভিলেজে চলে আসে। জিইউ এর ফ্যামিলি গার্জিয়ান এল্ডার এবং কিনিউকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তার সাথে সাথে কিনিউ জিইউকে নিজের কাছে ডাকে আর বলে, আমি তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। যেটা বলে সে ওই এম্পারার লেভেলের বিস্টের বডিকে বাইরে বের করে নেয়
আর তার ভিতর থেকে গোল্ডেন কোর্স বের করে জিউকে দিয়ে দেয়। সবাই তো এটা দেখে অনেক বেশি সারপ্রাইজ ছিল যে কিনিউ এত মূল্যবান গিফট এই মেয়েকে কি করে দিতে পারে। কিনিউ জিউকে বলে, তুমি অনেক বেশি ট্যালেন্টেড, এর জন্য আমি এই গিফট তোমাকে দিচ্ছি। আমার বিশ্বাস আছে তুমি এটার ইউজ করে নিজের কাল্টিভেশনকে অবশ্যই ইমপ্রুভ করবে। তার সাথে সাথে কিনিউ এল্ডার টমকে বলে, এই বিস্টের স্কেলকে আমি আপনাকে দিয়ে দিলাম যাতে আপনি এটার ইউজ করে কিছু ওয়েপেন বানাতে পারেন, কিন্তু এর বদলে আপনি কি আমাকে হল অফ এল্ডার অর্গানাইজেশনে নিয়ে যেতে পারেন। যেটাতে তো এল্ডার টং খুশি খুশি এর জন্য মেনে যায়, আর সে কিনিউকে নিয়ে ওই হলে চলে আসে। আসলে কিনিউ যেহেতু মিস্টার জংয়ের মেমোরি হাসিল করেছিল, এর জন্য সে জানতে পেরেছে যদি তাকে গড অফ মিস্টিক টেম্পলে যেতে হয় তাহলে এর জন্য ওর এক আইডেন্টিফিকেশন ডায়মন্ডের প্রয়োজন পড়বে, যেটা সে এই জায়গা থেকেই পেতে পারে। এই ডায়মন্ড বেসিক্যালি ডার্ক স্টার ওয়ার্ল্ডের লোকেদেরকে দেওয়া হয় যাতে সেটা ওদের আইডেন্টিফিকেশনকে প্রুভ করতে পারে, কিন্তু কিনিউ তো ডার্ক স্টার রিয়েলম থেকে বিলং করতো না, যার কারণে ওর কাছে এই আইডেন্টিফিকেশন ডায়মন্ডও ছিল না। আর এই বিষয়ে কিনিউ এল্ডার টমের সাথে কথা বলে, যেটাতে এল্ডার টম বলে, তুমি কি সত্যি ওই ডায়মন্ড এখনো পর্যন্ত পাওনি? এটা তো খুবই অদ্ভুত ব্যাপার, কিন্তু তোমাকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, শুধু তোমার একটা ছোট্ট টেস্ট নেওয়া হবে, যার পরে তুমি তোমার আইডেন্টিফিকেশন ডায়মন্ড পেয়ে যাবে। এখন কিনিউ এই টেস্টের বিষয়ে জিজ্ঞেস করে, যেটাতে এল্ডার টম বলে, এই টেস্ট শুধু এর জন্যই নেওয়া হয় যাতে সেটা কারোর আইডেন্টিটিকে প্রুভ করতে পারে যে সে ডার্ক স্টার ওয়ার্ল্ড থেকেই বিলং করে। তুমি তো খুব ভালো করেই জানো এই জায়গার গ্র্যাভিটেশনাল ফোর্স অনেকটাই বেশি, এর জন্য অন্যান্য ওয়ার্ল্ড থেকে লোকেরা এই জায়গায় কাল্টিভেশন করতে আসে, যেটা আমাদের একদমই পছন্দ নয়। এখন যেহেতু কিনিউ এই ডার্ক স্টার ওয়ার্ল্ডের কাল্টিভেশন মেথডকে শিখে নিয়েছে, এর জন্য ওর নিজের ওপরে সম্পূর্ণ বিশ্বাস ছিল, আর তাই সে এল্ডার টমকে বলে, ঠিক আছে আমি এই টেস্ট দেওয়ার জন্য রেডি। যেটা শুনে এল্ডার টম নিজের কাছ থেকে একটা ক্রিস্টাল বের করে কিনিউয়ের টেস্ট শুরু করে দেয়। এই টেস্টের সাহায্যে কিনিউয়ের পাওয়ারের বিষয়ে জানা যাবে, তার সাথে সাথে এটাও জানা যাবে কিনিউ কোন ওয়ার্ল্ড থেকে বিলং করে। এখন এই টেস্টের সময় ভিতরে ভিতরে কিনিউয়ের একটু টেনশন হচ্ছিল যে এরা আবার সব কিছু জানতে না পেরে যায়। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই ওই ক্রিস্টালের ভিতর থেকে অনেক বেশি পরিমাণে এনার্জি আনলিশ হতে শুরু করে, যেটা দেখে তো এল্ডার টম অনেক বেশি অবাক হয়ে যায়। ও বলে, এমনটা কিভাবে হতে পারে? যেটাতে কিনিউ ঘাবড়ে গিয়ে ওনাকে জিজ্ঞেস করে কি হয়েছে। এটা শুনে এল্ডার টম বলে, না বেশি কিছু না, আমি শুধু এটা জানতে চাই তোমার পাওয়ার লেভেল কি। যেটাতে কিনিউ ওকে বলে, হতে পারে আমি এম্পারার লেভেলের পিকে পৌঁছে গেছি। এটা জেনে তো এল্ডার টম অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে বলে, গত হাজার হাজার বছর ধরে এই লেভেলকে কেউই অ্যাচিভ করতে পারেনি, তুমি সত্যিই অনেক বড় জিনিয়াস। আমার তো বিশ্বাসই হচ্ছে না তোমার মতো একটা পাওয়ারফুল কাল্টিভেটারের সাথে আমার সাক্ষাৎ হচ্ছে, আমি তোমার বন্ধু হয়ে অনেক বেশি খুশি। কিনিউ এল্ডার টমকে এত বেশি এক্সাইটেড হতে দেখে বলে, প্লিজ আমার পাওয়ার লেভেলের বিষয় তুমি কাউকে বলো না, আমি চাই না এই বিষয়ে কেউ জানতে পারো। এদিকে এল্ডার টম একটা ডায়মন্ড বের করে ওই ক্রিস্টাল টেস্টের উপরে রেখে দেয়, যার কারণে কিনিউয়ের সমস্ত ইনফরমেশন ওই ডায়মন্ডে চলে আসে। এরপরে এল্ডার টম কিনিউকে বলে, এখন শুধু তোমাকে নিজের সামান্য পরিমাণ ব্লাড এই ডায়মন্ডের ওপরে দিতে হবে, যার পরে এটা তোমার আইডেন্টিফিকেশনকে প্রুভ করতে পারবে। কিনিউ এল্ডার টমের এই কথা শুনে ঠিক এমনটাই করে, যার কারণে সে ফাইনালি আইডেন্টিফিকেশন স্টার ডায়মন্ড পেয়ে যায়। আর সে এল্ডার টমকে জিজ্ঞেস করে, আমি কি এখন এটার ইউজ করে টেম্পল অফ মিস্টিক গডের ভিতরে যেতে পারবো? যেটাতে এল্ডার টম বলে, তুমি কি সত্যি সত্যি গড অফ মিস্টিক টেম্পলে যেতে চাও? ওই জায়গা তো অনেক বেশি খতরনাক, কিন্তু হ্যাঁ এই বিষয়টা সত্যি যে ওই জায়গায় যাওয়ার জন্য তোমার এই স্টার ডায়মন্ডের প্রয়োজন পড়বে, আর এছাড়াও তোমাকে আরও কিছু ট্রায়াল পাস করতে হবে, যার কারণে তোমাকে সবার প্রথমে হোলি স্টারে যেতে হবে। এখন হোলি স্টারের কথা বলতে বলতে এল্ডার টমের মনে পড়ে ক্যাপ্টেনও তো এই জায়গায় এসেছে। এর জন্য সে কিনিউকে বলে, যদি তুমি চাও তাহলে তুমি ওনার সাথে ওই জায়গায় যেতে পারো, কারণ উনিও ফিরে গিয়ে রিপোর্ট করবেন। এরপর নেক্সট সিনে আমরা দেখতে পাই যেখানে এল্ডার টম ক্যাপ্টেনকে সব কিছু বলে দেয়। যেসব কিছু শুনে ক্যাপ্টেন বলে, এখন যেহেতু আমি জানতে পেরে গেছি তুমি কত বেশি পাওয়ারফুল, তাহলে আমি তোমার সামনে নিজের মাস্ক সরাতে পারি। এরপরে ক্যাপ্টেন কিনিউয়ের সাথে কথা বলতে শুরু করে দেয়, আর সে বলে, তুমি টেম্পল অফ মিস্টিক গডে কেন যেতে চাও? তুমি কি জানো না ওই জায়গা কত বেশি খতরনাক? এমনকি আমার পাওয়ার এত বেশি হওয়ার পরেও আমি ওই জায়গায় যাওয়ার চেষ্টা করি না। ওই জায়গায় যাওয়ার আগে তোমাকে হোলি স্টারের এক্সাম পাস করতে হবে, যেটা করাও কোনো সহজ কাজ নয়। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই কিনিউ তো এসব কিছুর জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল, সে যে কোনো মূল্যে টেম্পল অফ মিস্টিক গডে যেতে যাচ্ছিল। এখন এসব কিছু জেনে ক্যাপ্টেন বলে, আমি তোমাকে একটা কথা বলতে তো ভুলে গিয়েছি, আসলে আমি খবর পেয়েছি এই জায়গায় আরও কিছু বিস্ট হামলা করতে আসছে।
এর জন্য আমরা কালকে এখান থেকে যাব। এখন ক্যাপ্টেন এই কথা বলছিলই কি তখনই ওই জায়গার আবহাওয়া খারাপ হতে শুরু করে, যার সাথে সাথে আমরা দেখতে পাই ওই জায়গায় কিছু হাই লেভেলের বৃষ্টিও চলে আসে, যেটা দেখে কিনু ক্যাপ্টেনকে বলে চলো তাহলে দুজনে মিলে এদেরকে খতম করা যাক। যেটা বলার সাথে সাথেই ওরা ওই বৃষ্টিদের ওপরে হামলা করা শুরু করে দেয়। এখন কিছুক্ষণ ফাইটের পরে ওই বৃষ্টিটা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে নেক্সট সিনে আমরা দেখি কিনু এল্ডার টম এবং জিউয়ের সাথে দেখা করতে আসে, যেখানে এল্ডার টম কিনুকে একটা মেসেজ অর্ব দেয় আর বলে যদি তোমার কখনো আমার সাহায্যের প্রয়োজন পড়ে তাহলে তুমি এটার ইউজ করে আমাকে মেসেজ পাঠাতে পারো। তার সাথে সাথে আমরা দেখতে পাই জিও শেষবারের মতো কিনুকে গুড বাই বলে দেয়, যার পরে কিনু ক্যাপ্টেনের সাথে হোলি স্টারে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, যেখানে কিছুক্ষণ সময় ট্রাভেল করার পরে ফাইনালি ক্যাপ্টেন কিনুকে নিয়ে হোলি স্টারে পৌঁছে যায়। তার সাথে সাথে ক্যাপ্টেন কিনুকে বলে এখানে অনেক বড় বড় কাল্টিভেটাররা ট্রায়াল পাস করতে আসে আর এসব ট্রায়ালগুলো কাল্টিভেটারদের পাওয়ার অনুযায়ী সাজানো হয়েছে, যেমন কি কিং লেভেলের কাল্টিভেটারের জন্য কিং লেভেলের ট্রায়াল, আর যেহেতু তুমি এম্পারার লেভেলের কাল্টিভেটার এর জন্য তোমাকে এম্পারার লেভেলের ট্রায়াল দিতে হবে আর তোমার আইডেন্টিফিকেশন ওই ডায়মন্ড প্রুভ করবে। এখন ক্যাপ্টেন কিনুকে এসব কথা বলছিল আর কিনু ওনার সমস্ত কথা মনোযোগ সহকারে শুনছিল। তখনই হঠাৎ করে ক্যাপ্টেনের কাছে একটা আর্জেন্ট টাস্ক চলে আসে, যেটা দেখে তো ক্যাপ্টেন একটু টেনশনে পড়ে যায়। তো কিনু ওকে বলে যদি এই টাস্ক এতটাই জরুরি হয়ে থাকে তাহলে তুমি এখান থেকে যেতে পারো, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি নিজের খেয়াল রাখতে পারি। আর যদি সম্ভব হয় তাহলে আমাকে এখানকার একটা ম্যাপ দিয়ে দাও যাতে আমার কাজ সহজ হয়ে যায়। এখন ক্যাপ্টেনও এটা শুনে ঠিক এমনটাই করে, যার পরে কিনু ওখান থেকে একটা এম্পারার লেভেলের রেস্টুরেন্ট হলে পৌঁছে যায়। এখন ভিতরে আসার সাথে সাথেই ওখানে থাকা লোকেরা কিনুয়ের পাওয়ারকে ফিল করে নেয় আর অবাক হয়ে বলে আমাদের তো জানাই ছিল না এত পাওয়ারফুল কাল্টিভেটারও এখানে আসতে চলেছে। অন্যদিকে ওই রেস্টুরেন্টের ওনার ততক্ষণাৎ দৌড়ে কিনুয়ের কাছে আসে। সবার প্রথমে সে নিজের ইন্ট্রোডাকশন দেয়, তার সাথে সাথে ও কিনুয়ের নামও জিজ্ঞেস করে, যেটাতে কিনু নিজের নাম বলে আর বলে আমি এই জায়গায় ট্রায়াল এক্সাম দিতে এসেছি। যেটাতে ওই ওনার কিনুকে জিজ্ঞেস করে এটা তোমার কত নম্বর অ্যাটেম্প্ট। তো কিনু বলে এটা আমার ফার্স্ট টাইম, আমি এর আগে কখনো ট্রায়াল এক্সাম দিতে আসিনি। যেটা শুনে তো ওই ওনার এবং বাকি সব লোকেরা অনেকে বেশি অবাক হয়ে যায়। ওরা বলে এই ছেলে এত বেশি পাওয়ারফুল হওয়ার পরেও কখনো ট্রায়াল দেওয়ার জন্য আসেনি। অন্যদিকে ওই ওনার কিনুয়ের আইডেন্টিফিকেশন ডায়মন্ড নিয়ে ওর আইডেন্টিটি ভেরিফাই করে। এখন কিনুয়ের আইডেন্টিটি প্রুফ হওয়ার পরে ওই ওনার কিনুকে টেলিপোর্ট করে ডার্ক স্টারে পাঠিয়ে দেয়, যেখানকার গ্র্যাভিটেশনাল ফোর্স অনেকটাই বেশি ছিল। কিনুয়ের এই কারণে অনেক বেশি প্রবলেম হচ্ছিল, কিন্তু তখনই আমরা দেখতে পাই ওই জায়গায় এক ওরিয়ার বসে কাল্টিভেশন করছে, যে কিনুকে বলে মনে হচ্ছে তুমি এই জায়গায় প্রথমবার এসেছো, তাই তুমি হয়তো জানো না এই জায়গায় তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না, যদি তুমি দাঁড়ানোর চেষ্টা করো তাহলে তোমার সমস্ত হাড়গোড় ভেঙে যাবে। আমাকে দেখো, আমি এই জায়গায় গত অনেক হাজার বছর ধরে বসে কাল্টিভেশন করছি, যাতে আমার বডি এতটা স্ট্রং হতে পারে যে আমি এই গ্র্যাভিটেশনাল ফোর্সকে সহ্য করতে পারি। এখন কিনু ওই ওরিয়ারের এই সমস্ত কথা শোনার পরে ওকে ধন্যবাদ জানিয়ে কাল্টিভেশন করা শুরু করে দেয়, যেখানে কাল্টিভেশন করতে করতে পুরো 1 বছর সময় কেটে যায়। আর কিনুয়ের বডিও এতদিনে অনেক বেশি মজবুত হয়ে গিয়েছিল আর সে এখন এই গ্র্যাভিটেশনাল ফোর্সকে সহ্য করতে পারছিল, যার কারণে সে নিজের জায়গাতে দাঁড়িয়ে আস্তে আস্তে সামনের দিকে এগোনো শুরু করে। যেটা দেখে তো ওই ওরিয়ার অবাক হয়ে বলে তুমি এমনটা কিভাবে করতে পারছো, আমি এতদিন ধরে এই জায়গায় প্র্যাকটিস করছি কিন্তু এরপরও আমি বেশিক্ষণ সময় দাঁড়িয়ে থাকতে পারি না, তুমি আসলে কে? কিনু ওকে এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। তার সাথে সাথে সে বলে আমি এই প্ল্যানেটের আরও গভীরে যাচ্ছি, যদি তুমি চাও তাহলে তুমি আমার সাথে আসতে পারো। যেটাতে ওই ওরিয়ার বলে না, আমি এমনটা করতে পারবো না, কারণ আমি এখনও বেশিক্ষণ সময় এই গ্র্যাভিটেশনাল ফোর্সকে হ্যান্ডেল করতে পারি না, যদি আমি এমনটা করার চেষ্টাও করি তাহলে আমার সমস্ত হাড়গোড় ভেঙে যাবে। যেটা বলে ওই ওরিয়ার আবারও নিজের জায়গাতে বসে কাল্টিভেশন করা স্টার্ট করে দেয়। অন্যদিকে আমরা কিনুকে দেখি যে আস্তে আস্তে ওই প্ল্যানেটের আরও ভিতরের দিকে যাচ্ছিল, যেখানে যাওয়ার সময় কিনু নিজের মনে মনে ভাবে আমি এটা তো জানি না যে আমাকে কোন দিকে যেতে হবে, শুধু আমি এইটুকুই জানি যেখানে আমাকে পৌঁছতে হবে সেই জায়গার গ্র্যাভিটেশনাল ফোর্স এখানকার থেকে অনেক বেশি। যে এই জিনিসটা ভেবে কিনু ওই প্ল্যানেটকে স্ক্যান করা শুরু করে দেয়, যার কারণে কিনু জানতে পারে কোন দিকে গ্র্যাভিটেশনাল ফোর্স সব থেকে বেশি।
এখন এটা জানার পরে কিনু ওই দিকে যাওয়া শুরু করে দেয়। যেখানে এক জায়গায় পৌঁছানোর পরে কিনু দেখে ওর সামনের জায়গার গ্র্যাভিটেশনাল ফোর্স অনেকটাই বেশি, যে জায়গাটা একটা গর্তের মতো ছিল। এখন গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি হয়ে যাওয়ার কারণে কিনু উঠতে পারে না। এর জন্য সে ধীরে ধীরে ওই গর্তের মধ্যে নামতে শুরু করে, যে কাজটা কিনুয়ের জন্য অনেক বেশি মুশকিল ছিল। এমনকি এক সময় তো ওর হাতও স্লিপ করে যায়, যেখানে সময় থাকতেই কিনু কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নেয়। সে মিটিওর স্টোনের সাহায্যে নিজেকে হিল করে বলে, যদি আমি এখান থেকে নিচে পড়ে যাই তাহলে আমার মৃত্যু নিশ্চিত। এর জন্য আমাকে আরও সাবধানে নিচে নামতে হবে। যেসব কিছু ভেবে কিনু খুব ধীরে ধীরে নিচে নেমে আসে। যেখানে পৌঁছে ওর অনুভব হয় এখানকার টেম্পারেচার তো অনেক বেশি লো, যার কারণে আস্তে আস্তে ওর বডি ফ্রিজ হতে শুরু করে। এর জন্য কিনু নিজের ডার্ক পার্পল ফ্লেমকে অ্যাক্টিভেট করে নেয়, যাতে সে নিজের বডিকে আনফ্রিজ করতে পারে। তার সাথে সাথে কিনু এটাও বুঝতে পেরে গিয়েছিল এসব কিছু সামনে থাকা একটা ঝর্ণার কারণে হচ্ছে, আমাকে ধীরে ধীরে ওই দিকে যেতে হবে। এখন কিনু এই জায়গায় নিজের সোল পাপেটকে বাইরে বের করে নেয়, যাতে সে ওকে সাহায্য করতে পারে। কিন্তু আমরা দেখতে পাই ওই সোল পাপেট এখানে থাকা গ্র্যাভিটেশনাল ফোর্সকে সহ্যই করতে পারে না, যেটা দেখে কিনু ওকে আবারও রেখে দেয় এবং বলে, সোল পাপেট এনার্জি আমার কাছ থেকে পায়, আর এখন যেহেতু আমি অনেক বেশি উইক হয়ে পড়েছি এর জন্য ও এখন এতটা স্ট্রং নয়, আমাকে অন্য কারোর সাহায্য নেওয়া উচিত। যেসব কিছু ভেবে কিনু ওই জায়গায় মাস্টার বুলানকে নিয়ে আসে, যার আসার সাথে সাথেই কিনু ওনাকে জিজ্ঞেস করে, আপনি কি আমাকে বলতে পারেন সামনে আসলে এটা কী জিনিস রয়েছে? যেটাতে মাস্টার বুলান বলে এটা হলো হ্যাভেনলি ওয়াটার পন্ড, যেটা কোল লিকুইড এনার্জির সাহায্যে বানানো হয়েছে। এটা খুবই মূল্যবান এবং রেয়ার একটা জিনিস। আজ থেকে অনেক হাজার বছর আগে যখন আমি গড রিয়েলমে ছিলাম তখন আমি দেখেছিলাম যে মিস্টিক গড টেম্পলের ওনার এই ওয়াটারের ইউজ করে নিজের ওয়েপেনকে রিফাইন করত। এখন মাস্টার বুলানের এসব কথা শুনে কিনু ওনাকে জিজ্ঞেস করে, আপনি কি গড অফ মিস্টিকের টেম্পলের ওনারকে চেনেন? উনি তো অনেক বেশি পাওয়ারফুল, তাই না? যেটাতে মাস্টার বুলান বলে, হ্যাঁ আমি ওনাকে চিনি, তার সাথে সাথে আমি তোমার মাস্টার লিয়ানকেও চিনি। এর জন্য আমি তোমাকে হলপ করে বলতে পারি গড অফ মিস্টিক টেম্পলের ওনার মাস্টার লিয়ানের মতো পাওয়ারফুল নয়। যদি ওদের দুজনের মোকাবিলা হয় তাহলে টেম্পল অফ মিস্টিক গডের ওনার অবশ্যই হেরে যাবে। এটা শুনে কিনু একটু এক্সাইটেড হয়ে বলে, আমিও একদিন মাস্টার লিয়ানের মতো পাওয়ারফুল হব, যাতে আমি জিয়ানলির সাথে সাক্ষাৎ করতে পারি। তার সাথে সাথে কিনু মাস্টার বুলানকে বলে, আপনি যে ওয়াটার এলিমেন্টের বিষয়ে বললেন আমরা কি সেটা হাসিল করতে পারবো? যেটাতে মাস্টার বুলান বলে, ওয়াটার এলিমেন্ট অনেক বেশি কোল্ড, যেটা আমরা কোনো নর্মাল স্টোরেজ রিংয়ে রাখতে পারবো না। এর জন্য আমার মনে হয় আমাকে নিজের হাত ইউজ করেই ওই ওয়াটার এলিমেন্ট আর্টিফ্যাক্টকে হ্যাভেনলি পন্ড থেকে বাইরে বের করতে হবে। এটা বলে মাস্টার বুলান উড়ে ওই পন্ডের কাছে চলে যায়। যেটা দেখে কিনু নিজের মনে মনে বলে, মাস্টার বুলান তো দেখছি অনেক বেশি স্ট্রং, কারণ আমি তো এই জায়গায় চলাফেরাও খুব মুশকিলে করতে পারছি, আর অন্যদিকে উনি এই জায়গায় উঠতে পারছেন। এরপরে আমরা দেখি মাস্টার বুলান যখনই ওই হ্যাভেনলি পন্ডের ভিতর থেকে আর্টিফ্যাক্ট বের করার চেষ্টা করেন তো ওনার হাত ফ্রিজ হতে লাগে, যেটাতে উনি হার মেনে বলেন, এই হ্যাভেনলি পন্ডের এনার্জি অনেক বেশি হাই, আমার বডিও এটাকে সহ্য করতে পারছে না। যদি আমি এটাকে সহ্যই করতে না পারি তাহলে আমি ওই ওয়াটার এলিমেন্ট আর্টিফ্যাক্টকেও হাসিল করতে পারবো না। তার সাথে সাথে এই পন্ডের নিচে আরও কিছু মিস্টিরিয়াস জিনিস থাকতে পারে, কিন্তু এখনকার মতো আমার পাওয়ার এত বেশি নয় যে আমি ওগুলো হাসিল করতে পারবো। আমার মনে হয় এই পন্ডের নিচে যা সব আর্টিফ্যাক্ট রয়েছে ওগুলো তোমার মাস্টার লিয়ানের দেওয়া আর্টিফ্যাক্টের মতো পাওয়ারফুল নয়। এর জন্য তোমার ওগুলোকে নিয়ে পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। এটা শুনে কিনু অনেক বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে মাস্টার বুলান বলে, তুমি হয়তো লিয়ান আর্টিফ্যাক্টের অরিজিনাল পাওয়ারের বিষয়ে কিচ্ছু জানো না। এই আর্টিফ্যাক্ট অনেক বেশি পাওয়ারফুল। যদি তুমি এই আর্টিফ্যাক্টকে সঠিকভাবে ইউজ করা শিখতে পারো তাহলে হতে পারে তোমার আর কোনো আর্টিফ্যাক্টের প্রয়োজনই পড়বে না। এখন এ সমস্ত কথা বলার পরে মাস্টার বুলান কিনুকে বলে, এই জায়গার গ্র্যাভিটেশনাল প্রেশার অনেকটাই বেশি। যদি তুমি এই জায়গায় কাল্টিভেশন প্র্যাকটিস করো তাহলে এটা তোমার জন্য অনেক বেশি লাভজনক হবে। তুমি নর্মাল এম্পায়ারদের তুলনায় খুব দ্রুত কাল্টিভেশন করে নিজেকে পাওয়ারফুল বানাতে পারবে। আমার মনে হয় এমনটা করলে তুমি ড্র্যাগন এম্পায়ারকেও পিছনে ছেড়ে যাবে। যেটা শুনে কিনু নিজের মনে মনে বলে, এখনকার মতো এই মুহূর্তে ইমর্টাল ওয়ার্ল্ডে এমন কেউ নেই যে আমার মোকাবিলা করতে পারবে। আমি এই জায়গায় থেকে কাল্টিভেশন করে নিজেকে শুধু পাওয়ারফুল এর জন্যই বানাচ্ছি যাতে আমি গড রিয়েলমে এন্টার করতে পারি, কারণ ওই জায়গায় জিয়ানলি আমার জন্য অপেক্ষা করছে।
এরপরে মাস্টার বুলান লিয়ান আর্টিফ্যাক্টে চলে যায়, আর অন্যদিকে কিনিউ ওই জায়গাতেই নিজের কাল্টিভেশন প্র্যাকটিস করা স্টার্ট করে দেয়, যেখানে প্রথম দিকে আমরা দেখতে পাই কিনিউ ধীরে ধীরে ওই জায়গায় চলাফেরা করা শুরু করে, আর এভাবে আস্তে আস্তে সময় কাটতে থাকে। কিনিউ চলাফেরার সাথে সাথে এখন দৌড়াতেও পারছিল। কিছু বছর প্র্যাকটিস করে কিনিউকে এরকম দৌড়াতে দেখে ওই ওরিয়ার অনেক বেশি অবাক হয়ে বলে, এই ছেলে এখানে দৌড়াতে কীভাবে পারছে? অনেক বছর কাল্টিভেশন প্র্যাকটিস করে আমি খুব কষ্টে এই জায়গায় শুধু চলাফেরাই করতে পারছি। এই ছেলে কোনো নর্মাল হিউম্যান নয়, বরং এক মনস্টার। কিনিউ ধীরে ধীরে নিজের কাল্টিভেশন প্র্যাকটিসকে আরও বেশি হার্ড করতে লাগে, যাতে সে এই গ্র্যাভিটেশনাল ফোর্সের মধ্যে নিজেকে আরও বেশি পাওয়ারফুল বানাতে পারে। তার সাথে সাথে কিনিউ ওই জায়গায় বসে মিটিওর স্টোনের সাহায্যে নিজেকে হিলও করতে থাকে, যেখানে এমনটা করার সময় কিনিউয়ের মিটিওর স্টোনও নিজেকে আপগ্রেড করে নেয়। তার সাথে সাথে কিনিউ কারোর আওয়াজও শুনতে পায়, যেটা এক মেয়ের আওয়াজও ছিল, যার নাম জু কিউমি, যে কিনিউকে বলে, আমি আজ পর্যন্ত নিজের জন্য কোনো ডিসেবল সিলেক্ট করিনি, কিন্তু তুমি আমার ডিসেবল হওয়ার যোগ্য, এর জন্য আমি তোমাকে নিজের ডিসেবল হিসেবে চুজ করছি। কিনিউ এ সমস্ত কথা শুনছিল, তার সাথে সাথে সে নিজের জায়গায় বসে কাল্টিভেশনও করছিল, কারণ সে নিজের মনোসংযোগকে ভাঙতে চাচ্ছিল না। এখন যেহেতু এই জায়গায় কাল্টিভেশন করতে করতে অনেক বছর কেটে যায়, এর জন্য লিয়ান আর্টিফ্যাক্টে হাউফি মাস্টার বুলানকে বলে, কিনিউয়ের কি হয়েছে? আমি ওকে ভয়েস ট্রান্সমিশন পাঠানোর চেষ্টা করছি, কিন্তু ও আমাকে কোনো উত্তর দিচ্ছে না। এটাতে মাস্টার বুলান ওকে বলে, কিনিউ নিজের ডিপ কাল্টিভেশনে পৌঁছে গেছে, এর জন্য আমার মনে হয় না আগামী 10 বছর তোমার ওকে ডিস্টার্ব করা উচিত। যেটা শুনে হাউফিও ওনার কথা বুঝতে পেরে যায়। অন্যদিকে আমরা দেখি পুরো 10 বছর সময় কেটে গেছে, যেখানে কিনিউ ফাইনালি নিজের কাল্টিভেশনকে পুরো করে ফেলে। আর সে বলে, ওই মেয়ে কে ছিল যার আওয়াজ আমি শুনতে পেয়েছিলাম? এখন কিনিউ ওই মেয়ের বিষয়ে কিচ্ছু জানতো না। তার সাথে সাথে কিনিউ অনুভব করে ও এখন আগের থেকে 100 গুণ বেশি পাওয়ারফুল হয়ে গেছে, যেটা জেনে তো অনেক বেশি খুশি হয়ে যায়। আর এখন ওর এক আঙ্গুলের অ্যাটাকই হ্যাভেনলি তলোয়ারের অ্যাটাক থেকে বেশি পাওয়ারফুল ছিল। তার সাথে সাথে কিনিউ এখন এই জায়গায় উঠতেও পারছিল, যার পরে সে টেলিপোর্ট হয়ে লিয়ান আর্টিফ্যাক্টে চলে আসে, যাতে সে নিজের ব্রাদারদের সাথে সাক্ষাৎ করতে পারে। এরপরে নেক্সট সিনে আমরা দেখি যেখানে হাউফি এবং সেবল এত বছর পরে কিনিউয়ের সাথে সাক্ষাৎ করে অনেক বেশি খুশি ছিল। তার সাথে সাথে ওরা এটাও বুঝতে পেরে গিয়েছিল কিনিউ কাল্টিভেশন করে এখন আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। এখন ওরা এই বিষয়টা জানতে চাচ্ছিল যে কিনিউ আসলে কতটা পাওয়ারফুল হয়েছে। এর জন্য সেবল এবং হাউফি ওর সাথে ফাইট করা স্টার্ট করে দেয়, যেখানে কিনিউয়ের স্পিড অনেকটাই বেশি ছিল। সে খুব সহজেই ওদের অ্যাটাককে ডজ করে নেয়। তার সাথে সাথে কিনিউ ওদেরকে সারপ্রাইজ করার জন্য হাউফির স্টিক অ্যাটাকের ইউজ করে, যেটা দেখে হাউফি অবাক হয়ে বলে, ব্রাদার তুমি এমনটা কি করে করতে পারছো? যেটাতে কিনিউ ওদেরকে বলে, আমি নিজের কাল্টিভেশনের দরুন স্পেস লকে খুব ভালো মতো শিখে ফেলেছি, যার কারণে আমি পুরো ইউনিভার্সের সমস্ত টেকনিককে আস্তে আস্তে শেখা শুরু করে দিয়েছি। এখন হাউফি কিনিউর এরকম পাওয়ারফুল স্টিক অ্যাটাক দেখে বলে, আমার মনে হয় না আমাদের এম্পারারও এত পাওয়ারফুল স্টিক অ্যাটাকের ইউজ করতে পারবে। মানতে হবে তুমি আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ করেছো। যার পরে আমরা দেখি এরা তিনজন এক জায়গায় বসে চা পান করছিল, যেখানে কিনিউ নিজের ব্রাদারদেরকে বলে, তোমাদের কি মনে আছে লাস্ট টাইম যখন আমরা ডেভিল এম্পারারের সাথে ফাইট করছিলাম, তখন ও নিজের ক্রাউন টেকনিকের ইউজ করে নিজের স্পিডকে অনেক বেশি বাড়িয়ে নিত, কিন্তু এখন যেহেতু আমি স্পেস লকে খুব ভালো মতো শিখে ফেলেছি, এর জন্য আমার মনে হয় আমি ওর স্পিডকে স্লো করতে পারবো। যদি পরের বার আমাদের মোকাবিলা ওর সাথে হয়, তাহলে আমরা নিশ্চিত ওকে হারাতে পারবো। এটা জেনে তো হাউফি এবং সেবল অনেক বেশি খুশি হয়ে যায়। যার পরে কিনিউ হাউফি এবং সেবলকে বলে, তোমাদের কি মনে আছে মাস্টার লিয়ান আমাকে বলেছিল যতক্ষণ না পর্যন্ত আমি এই আর্টিফ্যাক্টের সেকেন্ড ফ্লোরকে অ্যাক্টিভেট করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমার সাক্ষাৎ ওনার সাথে আর হবে না। এখন যেহেতু আমি স্পেস লকে মাস্টার করে নিয়েছি, আর এই আর্টিফ্যাক্ট একটা স্পেস আর্টিফ্যাক্ট, তো আমার মনে হয় এখন আমি এটার সেকেন্ড ফ্লোরকে অ্যাক্টিভেট করতে পারবো। যেটা শুনে তো হাউফি এবং সেবল সারপ্রাইজ হয়ে যায়। এরপরে আমরা দেখি কিনিউ একা জায়গায় বসে লিয়ান আর্টিফ্যাক্টের সেকেন্ড ফ্লোরকে অ্যাক্টিভেট করার চেষ্টা করে, যেখানে কিছু সময় পরে সে টেলিপোর্ট হয়ে অন্য একটা জায়গায় চলে যায়। যেটা দেখে তো হাউফি এবং সেবল অনেক বেশি টেনশনে পড়ে যায়। আসলে কিনিউ টেলিপোর্ট হয়ে সেকেন্ড ফ্লোরে চলে এসেছিল। ওই সময় সেখানে কিনিউয়ের সাথে সাক্ষাৎ করতে মাস্টার লিয়ানও চলে আসে, যার সাথে সাক্ষাৎ করে কিনিউ অনেক বেশি খুশি হয়ে যায়। মাস্টার লিয়ানও ওকে কংগ্রাচুলেশন বলে, কারণ সে এখন এই আর্টিফ্যাক্টের সেকেন্ড ফ্লোরকে আনলক করে ফেলেছে।
কিনিউ এখনও এই আর্টিফ্যাক্টের ফুল পোটেনশিয়ালের বিষয়ে জানতো না, কিন্তু প্রত্যেকটা ফ্লোর অ্যাক্টিভেট করার কারণে ওর পাওয়ারও আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পাবে। কিনিউ মাস্টার লিয়ানকে এই জায়গায় দেখে এখনও বিশ্বাস করতে পারছিল না। এর জন্য সে জিজ্ঞেস করে, আপনি কি সত্যি সত্যি এই জায়গায় এসেছেন, নাকি এটা আমার কোনো ধান্দা? যেটাতে মাস্টার লিয়ান কিনিউকে বলে, তুমি তো আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছো, কেননা তুমি আমার ওপরে অ্যাটাক করে নিজেই চেক করে নাও। এখন এটা শোনার পরে আমরা দেখতে পাই কিনিউ মাস্টার লিয়ানের ওপরে হামলা করা শুরু করে দেয়। কিনিউয়ের স্পিড অনেকটাই বেশি ছিল, কিন্তু ও মাস্টার লিয়ানের মোকাবিলা করতে পারে না। মাস্টার লিয়ান খুব সহজেই ওকে হারিয়ে দেয়, যেটাতে কিনিউ বুঝতে পেরে যায় মাস্টার লিয়ান সত্যি এই জায়গায় রয়েছে। অন্যদিকে মাস্টার লিয়ান কিনুয়ের প্রশংসা করে বলে, তুমি তো দেখছি আগের থেকে অনেককে বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছো। এখন এটা শুনে কিনিউ বলে, মাস্টার, আমি যত বেশি পাওয়ারফুল হয়ে যাই না কেন, কিন্তু এরপরও আমি আপনার এক অ্যাটাকেরও মোকাবিলা করতে পারি না। যেটাতে মাস্টার লিয়ানও বলে, এটা এর জন্য কারণ তুমি এক হিউম্যান আর আমি গড রিয়েলাম থেকে বিলং করি। তুমি হয়তো বুঝতে পেরে গেছো আমাদের মধ্যে এই পাওয়ার লেভেলের ডিফারেন্স কেন, কিন্তু আমার মনে হয় তুমি এখন এই ইমর্টাল ওয়ার্ল্ডের সবথেকে স্ট্রং কাল্টিভেটর হয়ে গেছো, আর দ্রুত তোমাকে গড রিয়েলামে পাঠিয়ে দেওয়া হবে। কিনিউ তো আগে থেকেই গড রিয়েলামে যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ ওই জায়গায় গিয়ে সে জিয়ানলির সাথে দেখা করতে পারবে। মাস্টার লিয়ানও এই বিষয়টা খুব ভালো করে জানতো। এর জন্য সে বলে, তুমি চিন্তা করো না, জিয়ানলি একদম ঠিক আছে। ও কন্টিনিউ কাল্টিভেশন করে নিজের পাওয়ারকে বাড়ানোর চেষ্টা করছে। ব্যাস শুধু ও নিজের ফ্যামিলির অর্ডারের কারণে গড রিয়েলাম থেকে বাড়িয়ে পারবে না, এর জন্য বাধ্য হয়ে ওকে ওখানেই থাকতে হবে। তার সাথে সাথে মাস্টার লিয়ান যাওয়ার আগে কিনিউকে বলে, যদি তুমি লিয়ান আর্টিফ্যাক্টের 3rd ফ্লোরকে অ্যাক্টিভেট করতে পারো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি আমি কিছু না কিছু করে তোমার সাক্ষাৎ জিয়ানলির সাথে অবশ্যই করাবো। এখন এটা বলে মাস্টার লিয়ান সেখান থেকে চলে যায়। অন্যদিকে 1st ফ্লোরে আমরা দেখি যেখানে হাওফি এবং সেবল অনেক বেশি টেনশনে ছিল, কারণ অনেক সপ্তাহ পেরিয়ে গেছে, কিনিউ এখনো পর্যন্ত ফিরে আসেনি। কিন্তু অন্যদিকে ওই 3 বৃষ্টি তো আরামসে বসে চা পান করছিল। ওরা বলে, শান্ত হয়ে যাও, কিনিউ সেফ আছে, ওর মতো পাওয়ারফুল এই জায়গায় কেউ নেই, ওর কোনো বিপদ হবে না। আর আমাদের মনে হয় ও নিশ্চয়ই এই লিয়ান আর্টিফ্যাক্টরি কোনো না কোনো জায়গায় আছে। এখন ওরা এভাবে কথাবার্তা বলছিল কি, তখনই পিছন থেকে কিনিউ চলে আসে, যাকে দেখে তো হাওফি অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে কিনিউ সবাইকে বলে, আমি এই লিয়ান আর্টিফ্যাক্টের 2nd ফ্লোরকে অ্যাক্টিভেট করে ফেলেছি, যেই জায়গায় সময় 100 গুণ লো কাজ করে। এর মানে যদি ওই জায়গায় কেউ 100 বছর কাল্টিভেশন করে, তাহলে বাইরে শুধু 1 বছরের সময় কাটবে, যেটা আমাদের জন্য অনেক বেশি লাভজনক। কারণ 100 বছরের কাল্টিভেশন সেটাও আবার শুধু 1 বছরই হাসিল করা যাবে। এটা তো সত্যি অনেক বেশি অসাম। এখন এই বিষয়টা শুনে ওরা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। যার পরে নেক্সট সিনে আমরা দেখি যেখানে কিনিউ মাস্টার বুলানের সাথে কথা বলছিল। মাস্টার বুলান কিনিউকে বলে, তুমি ডার্ক গোল্ডেন বডি আবার কবে হাসিল করলে? যেটাতে কিনিউ বলে, যখন আমি হোলি স্টার প্ল্যানেটে কাল্টিভেশন করছিলাম, তখন আমি একটা মেয়ের আওয়াজে শুনতে পেয়েছিলাম যে আমাকে নিজের ডিসেবল বানিয়ে নিয়েছে, আর এরপরেই আমি এই ডার্ক গোল্ডেন বডি হাসিল করেছি। এর কারণে আমার নিজেকে অনেক বেশি স্ট্রং মনে হয়। যেটা শুনে তো মাস্টার বুলান অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে আমরা দেখি কিনু আবারও হোলি স্টারে ফিরে আসে, কারণ ও এখনও নিজের ট্রায়ালকে কমপ্লিট করেনি। এখন কিনিউয়ের কাছে গোল্ডেন বডির পাওয়ার ছিল। এর জন্য সে ভাবে, কেননা আমি এই ডিভাইন পন্ডের লিকুইড অ্যাসেন্সকে কালেক্ট করে নিই, আর ফিউচারে আমি এটার ইউজ করে ওয়েপেন রিফাইন করতে পারবো। এখন এসব কিছু ভেবে কিনিউ ওই পন্ডের সমস্ত ওয়াটার অ্যাসেন্সকে লিয়ান আর্টিফ্যাক্টের 2nd ফ্লোরে স্টোর করে নেয়। কিন্তু এরপরও কিনিউ লক্ষ্য করে ওই জায়গার টেম্পারেচার এখনও খুবই লো, আর এসব হয়তো ওখানে থাকা একটা গোল্ডেন আর্টিফ্যাক্টের কারণে হচ্ছে। যেটা দেখে কিনিউ ওই গোল্ডেন আর্টিফ্যাক্টকেও লিয়ান আর্টিফ্যাক্টের মধ্যে স্টোর করে নেয়। যার পরে সে লিয়ান আর্টিফ্যাক্টে গিয়ে ওই গোল্ডেন আর্টিফ্যাক্টকে ওপেন করার চেষ্টা করে। এখন ওই গোল্ডেন আর্টিফ্যাক্টের বিষয়ে কিনিউ কিচ্ছু জানতো না। তার সাথে সাথে ওই আর্টিফ্যাক্ট অনেক বেশি স্ট্রং ছিল, যেটা কিনিউয়ের সোলকে পর্যন্ত ফ্রিজ করতে পারত। এর জন্য কিনিউ বেশি রিস্ক না নিয়ে নিজের ট্রায়াল কমপ্লিট করে আবারও ওই রেস্টুরেন্টে ফিরে আসে, যেখানে লোকজনেরা কিনিউকে দেখে তো অনেক বেশি অবাক হয়ে যায়। ওখানকার ওনার তৎক্ষণাৎ কিনিউয়ের কাছে এসে বলে, আপনি এই ট্রায়ালের দরুন 3000 বছর কাটিয়ে দিয়েছেন, যেটা কেবল 15 স্টার এম্পারার লেভেলের কাল্টিভেটরই করতে পারে। এর জন্য আপনি কোয়ালিফাই হয়ে গেছেন। এই বলে সে কিনিউকে 15 স্টার এম্পারার টোকেন দিয়ে দেয়।
তার সাথে সাথে ওর কাছে কিনিউয়ের জন্য এক মোনার্জের মেসেজও ছিল, যে জানতে পেরে গিয়েছে কিনিউ 15 স্টার এম্পারার লেভেলে পৌঁছে গেছে। এর জন্য সে কিনিউকে একটা পজিশন দিতে চায়, কিন্তু কিনিউ কোনো বড় পজিশন নেওয়ার জন্য তৈরি ছিল না, কারণ ও শুধু টেম্পল অফ মিস্টিক গডে যেতে চাচ্ছিল। যার পরে আমরা দেখতে পাই কিনিউ টেম্পল অফ মিস্টিক গডে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এখন গড অফ মিস্টিক টেম্পলের দরজার কাছে আসার সাথে সাথেই এক পার্সন কিনিউয়ের কাছে এসে বলে, আমি এই জায়গার গার্জিয়ান এল্ডার, যেটাতে কিনিউ ওনাকে 15 স্টার এম্পারার লেভেলের টোকেন দেখিয়ে বলে, আমি টেম্পল অফ মিস্টিক গডে যেতে চাই। যেটাতে ওই এল্ডার বলে, আপনি গড অফ মিস্টিক টেম্পলে যাওয়ার জন্য কোয়ালিফাই, কিন্তু এখনকার মতো এই দরজা বন্ধ থাকবে, আর এটাতে আমার কোনো লেনাদেনা নেই, বরং এটা আমাদের ডার্ক স্টার রিয়েলামের 3 মোনার্জ করেছে। ওনারা এই জায়গায় একটা সিল ক্রিয়েট করেছেন, যেটা কেউই ব্রেক করতে পারবে না। এটা শুনে কিনিউ উত্তর দেয়, কেননা আমি একবার চেষ্টা করে দেখি। যার পরে সে নিজের পুরো পাওয়ার ইউজ করে একটা অ্যাটাক করে, যার কারণে ওই সিল খুব শেক হয়, কিন্তু কিনিউ ওটাকে ব্রেক করতে পারে না। অন্যদিকে ওই এল্ডার অবাক হয়ে বলে, তোমার পাওয়ার লেভেল কি? কারণ এক 15 স্টার লেভেলের এম্পারারও এই সিলকে এভাবে শেক করতে পারবে না। যেটা শুনে কিনিউ বলে, এর লাভ কি রয়েছে? আমি এই সিলকে ব্রেক তো করতে পারিনি, আর না পারবো। যেটাতে ওই এল্ডার বলে, তোমার কাছে এখন একটা রাস্তা আছে। যদি তুমি 3 মোনার্চকে মানাতে পারো, তাহলে ওরা তোমাকে একটা টোকেন দিবে, যেটার ইউজ করে তুমি এই সিলকে ওপেন করতে পারবে। কিনিউ এটা শুনে খুশি হয়ে যায়, কারণ এমনিতেও এক মোনার্চ কিনিউয়ের সাথে দেখা করতে চেয়েছে। এর জন্য কিনিউ তৎক্ষণাৎ ওই মোনার্জের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় ওর ওপরে কেউ হামলা করে দেয়। ওই জায়গায় কিনিউয়ের জন্য অনেকগুলো ট্র্যাপ লাগানো ছিল, আর কিনিউ ওই সব ট্র্যাপে ফেসে যায়। ওই সময় এক বিস্ট ওকে বলে, তুমি আমার ব্রাদারকে প্রাণে মেরে ফেলেছো, এর জন্য আজকে আমি তোমাকেও খতম করে ফেলবো। কিন্তু অন্যদিকে আমরা দেখি কিনিউ খুব সহজেই ওই সমস্ত ট্র্যাপ ফরমেশনকে ব্রেক করে দেয়। তার সাথে সাথে সে ওই বিস্টকেও ধরে নেয়, আর ওকে বলে, আমাকে বলো এই প্ল্যানের পিছনে কে রয়েছে, কারণ আমি জানি তুমি একা তো এই সমস্ত ফরমেশন সেট করতে পারবে না, তোমার মাস্টারকে। এখন এর আগে ওই বিস্ট কিছু বলতে পারতো, তখনই কেউ হঠাৎ করে ওর প্রাণ নিয়ে নেয়। কিনিউ বুঝতে পারছিল না এসব কিছু কে করেছে, কিন্তু সে এই বিষয়ে তেমন একটা ধ্যান না দিয়ে সোজা মোনার্চের প্যালেসের দিকে চলে যায়। কিছু সময় পরে সে মোনার্চ প্যালেসে চলে আসে, আর ক্যাপ্টেন আগে থেকেই কিনিউয়ের জন্য অপেক্ষা করছিল। কিনিউ ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে বলতে পারো ডার্ক স্টার রিয়েলামকে কি এই মোনার্জি কন্ট্রোল করে? যেটাতে ক্যাপ্টেন বলে, ডার্ক স্টার রিয়েলামকে এক নয় বরং 3 মোনার্জ মিলে কন্ট্রোল করে, যাদের মধ্য থেকে ফার্স্ট মোনার্জ তোমার জন্য অপেক্ষা করছে, আর উনি তোমাকে একটা পজিশন দিবেন, যার মানে এটা নয় যে তুমি ওনার গোলামি করবে। ব্যাস এই পজিশনের সাহায্যে শুধু এটা ক্লিয়ার হবে যে তুমি ডার্ক স্টার রিয়েলামের পাশে রয়েছো, আর ফিউচারে যখন আমাদের তোমার প্রয়োজন পড়বে তখন তুমি আমাদেরকে সাহায্য করবে। এরপরে কিনিউ সোজা মোনার্জের সাথে দেখা করতে চলে যায়, যেখানে আমরা ফার্স্ট মোনার্চ এবং তার ছোট ভাইকে দেখি। এখন মোনার্জের ছোট ভাই কিনিউকে তেমন একটা বেশি পছন্দ করতো না, কিন্তু মোনার্জ জানতো কিনিউ আমাদের অনেক কাজে আসতে পারে। এর জন্য সে কিনিউয়ের সাথে খুব ভালো করে কথা বলে। কিনিউ ফার্স্ট মোনার্চকে বলে, আমি এই জায়গায় আপনার সাথে দেখা করতে এসেছি কারণ আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই। আসলে আমি টেম্পল অফ মিস্টিক গডে যাব, যার কারণে আমি চাই আপনি ওই জায়গার সিল সরিয়ে দিন। ফার্স্ট মোনার্চ কিনিউর এই রিকোয়েস্ট শোনার পরে বলে, আমাদের ডার্ক স্টার রিয়েলামের একটা রুল রয়েছে, আমরা শুধু 10,000 বছরে একবারই টেম্পল অফ মিস্টিক গডের ভিতরে যেতে পারি। এখন এই সময়টা তো কিনিউয়ের জন্য অনেকটাই বেশি ছিল, এর জন্য সে এত সময় পর্যন্ত অপেক্ষা করতে পারবে না। তাই সে বলে, আপনি প্লিজ আমার জন্য একবার এই সিলটা সরিয়ে দিন। যেটা শুনে ফার্স্ট মোনার্চ বলে, যদি তুমি আমার দেওয়া পজিশনকে অ্যাকসেপ্ট করে নাও তাহলে আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। যেটাতে আমরা দেখতে পাই কিনিউ তৎক্ষণাৎ এর জন্য এগ্রি হয়ে যায়, যার পরে ফার্স্ট মোনার্চ ওকে ভাইস সুজারেনের টোকেন দিয়ে দেয়। তার সাথে সাথে ফার্স্ট মোনার্চ বলে, তুমি আমাকে তো মানিয়ে নিয়েছো, কিন্তু তোমাকে বাকি 2 মোনার্চকেও মানাতে হবে, যাদের নাম হলো হে ইয়াং এবং বাইজওয়ান। আমি শুধু তোমাকে এইটুকুই সাহায্য করতে পারি যে আমি ওদেরকে এই জায়গায় ডেকে পাঠাবো, আর ওদেরকে মানানোর কাজ তোমাকেই করতে হবে। এখন কিনিউ ওই 2 মোনার্চের নাম শুনে একটু অবাক হয়ে যায়, কারণ সে এই 2 নাম আগেও কোথাও একটা শুনেছে। এরপরে আমরা দেখি কিনিউ ক্যাপ্টেনের সাথে একটা হলে চলে আসে, যেখানে সে ক্যাপ্টেনকে ধন্যবাদ জানায়, কারণ ক্যাপ্টেন এই জায়গা পর্যন্ত পৌঁছতে কিনিউকে অনেক সাহায্য করেছে। তার সাথে সাথে ক্যাপ্টেন কিনিউকে আরও কিছু ইনফরমেশন দেয় যে ডার্ক স্টার ওয়ার্ল্ডের লোকেরা অনেক বছর আগে ইমর্টাল ওয়ার্ল্ডেই থাকতো,
আর এটা তো এই ইউনিভার্সের রুল, যেভাবে যেভাবে কোনো কাল্টিভেটার স্ট্রং হবে ওকে অ্যাসেন্ড করে পাওয়ারফুল স্পেসে পাঠিয়ে দেওয়া হবে। যেমন কি এক্সাম্পল রূপে আমরা দেখতে পাই কিনিউ আগে হিউম্যান ওয়ার্ল্ডে ছিল, আর যখন সে পাওয়ারফুল হয় তখন তাকে ইমর্টাল ওয়ার্ল্ডে পাঠিয়ে দেওয়া হয়। আর এখন ও এত বেশি পাওয়ারফুল হয়ে গেছে যে খুব দ্রুত ওকে গড রিয়েলমেও পাঠিয়ে দেওয়া হবে। আর ঠিক এভাবেই ইমর্টাল ওয়ার্ল্ডের কিছু অ্যানসিস্টার ছিল যারা অনেকে বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল, আর ওরা ইমর্টাল ওয়ার্ল্ড থেকে ডার্কেস্টার ওয়ার্ল্ডে চলে আসে। কিন্তু এখানকার ইয়ং জেনারেশনের কাল্টিভেটাররা এসব জানে না। এখন কিনিউ এ সমস্ত কিছু জেনে অনেকে বেশি অবাক হয়ে যায়, আর তখনই ওরা জানতে পারে বাকি দুই মোনার্জ এখন চলে এসেছে। যেখানে প্রথম মোনার্জ হে ইয়াং আসার সাথে সাথেই কিনুয়ের লেভেলকে ডিটেক্ট করার চেষ্টা করে, কিন্তু ও কিছু জানতে পারে না। যেটাতে ফার্স্ট মোনার্জ ওকে বলে, আমিও এমনটা করার চেষ্টা করেছিলাম, কিন্তু এর কোনো লাভ নেই। আমরা চেয়েও কিনুয়ের কাল্টিভেশন লেভেলকে নিজেদের মর্জি মতো দেখতে পারবো না। অন্যদিকে বাইজুয়ান উইন্ড অ্যাটাকের সাহায্যে কিনুয়ের ওপরে হামলা করে দেয়, যার কাউন্টারে কিনু নিজের জায়গা থেকে একটুকু পর্যন্ত সরে না। যে বিষয়টা তো ওদেরকে অনেক বেশি অবাক করে, আর ওরা বুঝতে পেরে যায় কিনু সত্যি অনেক বেশি পাওয়ারফুল। কিন্তু এরপরও ওরা বলে, তুমি গড অফ মিস্টিক টেম্পলে যাওয়ার জন্য টোকেন চাও, কিন্তু আমাদেরকে এটা বলো আমরা তোমাকে ওই টোকেন কেন দিব। এটা শুনে কিনু মনে মনে কিছু একটা ভাবে, কিন্তু সে এই বিষয়ে কাউকে বলে না। এর জন্য সে ওই দুই মোনার্চকে বলে, আমরা কি একটু আলাদাভাবে কথা বলতে পারি। যেটা শুনে ওই দুই মোনার্চ কিনুয়ের সাথে একটা আলাদা হলে চলে আসে, যার পরে কিনু নিজেদের আশেপাশে একটা শিল্ড ক্রিয়েট করে নেয় যাতে ওদের কথা অন্য কেউ শুনতে না পারে। এটা দেখে ওই দুই মোনার্চ অনেকে বেশি অবাক হয়ে যায়। ওরা বলে, তুমি আমাদেরকে আলাদাভাবে এখানে কি বলতে ডেকেছো? এমন কি রয়েছে যেটা তুমি সবার সামনে বলতে পারছো না? যেটা শুনে আমরা দেখতে পাই কিনু নিজের কাছ থেকে একটা রিং বের করে। এখন ওই রিং দেখার সাথে সাথেই বাইজন বলে, এটা তো আমার, যেটা আমি লি ইয়াংকে দিয়েছিলাম। এটাতে কিনু বলে, আসলে এম্পারার লি ইয়াং নিজে আমাকে এটা দিয়েছে। তো বন্ধুরা, তোমাদের যদি মনে না থাকে তো আমি তোমাদেরকে বলে দেই যে কিনু যখন লি ইয়াং রিয়ালামে গিয়েছিল তখন সে একটা স্ট্যাচুর মধ্য থেকে এই রিংটা পেয়েছিল। এখন এই রিংটা দেখে ওই দুই মোনার্সদের পুরনো কথা মনে পড়ে যায়, যে কিভাবে ওরা তিন ব্রাদার একসাথে মিলে থাকতো। লি ইয়াং একটু বেশি পাওয়ারফুল ছিল, আর সে একদিন এদের দুজনকে চ্যালেঞ্জ করে আর বলে, যদি তোমরা আমাকে হারিয়ে দাও তাহলে আমি তোমাদেরকে একটা আর্টিফ্যাক্ট দিব, আর যদি তোমরা আমার কাছে হেরে যাও তাহলে বাইজুয়ান তুমি নিজের রিং আমাকে দিবে। যার পরে ওদের তিনজনের মধ্যে খতরনাক ফাইট স্টার্ট হয়ে যায়। লি ইয়াং একাই ওদের দুজনকে হারিয়ে দিয়েছিল, যার পরে বাইজুয়ান নিজের রিং ওকে দিয়ে দেয়। এখন এইসব পুরনো কথা মনে করে বাইজুয়ান কিনিউকে বলে, আমরা অনেক বছর ধরে লি ইয়াংকে দেখিনি, আমরা শুধু এইটুকু জানতে পেরেছিলাম ও টেম্পল অফ মিস্টিক গডে কিছু একটা নিতে গিয়েছিল, কিন্তু এরপরে ওর সাথে কি হয়েছে আমরা কিচ্ছু জানি না। যেটাতে কিনু বলে, হ্যাঁ, এম্পারার লি ইয়াং মিস্টিক গড টেম্পলে গিয়েছিল, যেখান থেকে উনি মিস্টিক স্ক্রোল এবং 10,000 বিস্ট স্ক্রোল হাসিল করেন। তার সাথে সাথে ওই জায়গায় ওনার পায়ে কিছু পয়জন লেগে যায়, যার কারণে ওনার মৃত্যু ঘটে। এখন উনি আমাকে মানা করেছিলেন যে আমি ওনার এই মৃত্যুর কারণ কাউকে কখনো যেন না বলি, কিন্তু যেহেতু আপনারা ওর ব্রাদার, এর জন্য আমি ভাবলাম এই বিষয়ে আপনাদেরও জানা উচিত। আর এখন আমি লি ইয়াংয়ের জার্নিকে কমপ্লিট করছি, এর জন্য আমার আপনাদের সাহায্যের প্রয়োজন, যাতে আমি টেম্পল অফ মিস্টিক গডে গিয়ে এম্পারার লি ইয়াংয়ের কাজকে সম্পন্ন করতে পারি। এসব শুনে তো ওই দুই মোনার্চ কিছুক্ষণ সময়ের জন্য অবাক হয়ে যায়। লি ইয়াংয়ের মৃত্যুতে ওদের খুবই খারাপ লাগছিল। তার সাথে সাথে ওরা বলে, যেহেতু তুমি আমাদের ব্রাদারের সাকসেসার, এর জন্য আমরা তোমাকে সাহায্য অবশ্যই করব। যেটা শুনে কিনু ওদেরকে ধন্যবাদ জানায়। যার পরে নেক্সট সিনে আমরা দেখি এই তিন মোনার্চ একসাথে মিলে নিজেদের পাওয়ার ইউজ করে একটা টোকেন ক্রিয়েট করে, যেটা ওরা কিনুকে দিয়ে বলে, তুমি এই টোকেনের ইউজ করে 3 থেকে 4 বার গড অফ মিস্টিক টেম্পলে যেতে পারো। যেটা শুনে তো কিনু অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে সে ক্যাপ্টেনকে বাই বলে টেম্পল অফ মিস্টিক গডে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এখন গেটের কাছে পৌঁছানোর সাথে সাথেই ওই এল্ডার এসে কিনুকে বলে, তাহলে তুমি আবারও এই জায়গায় চলে এসেছো, তুমি কি আবারও এই সিলকে ব্রেক করার চেষ্টা করবে? যেটাতে কিনু বলে, না, এবার আমার কাছে টোকেন রয়েছে, আমি সেটার ইউজ করেই ভিতরে যাব। যেটা শুনে তো ওই গার্জিয়ান এল্ডার অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই কিনু ওই টোকেনের ইউজ করে গেটে থাকা সিলকে আনলক করে ফেলে, আর সে প্রথমবার গড অফ মিস্টিক টেম্পলে এন্টার করে, যেটা অনেক বড় ছিল। এখন যেহেতু কিনুয়ের কাছে মিস্টিক স্ক্রোল আছে, এই কারণে সে সহজেই সঠিক রাস্তা খুঁজে বের করে নেয়, যেখানে কিছু দূর গিয়ে সে একটা অনেক বড় দরজার সামনে এসে পড়ে।
আর তখনই সে মাস্টার বুলানের আওয়াজে শুনতে পায় যে কিনিউকে বলে একসময় আমিও এই হলের মধ্যে আটক ছিলাম, আর আমি ছাড়া এই জায়গায় আরও অনেক বিস্ট আটক রয়েছে। আগের বার লি ইয়াং আমাকে এই জায়গা থেকে বাঁচিয়ে নিয়েছিল, তো তুমি কি এই জায়গায় থাকা বাকি আটক বিস্টদেরকে বাঁচাবে? যেটা শুনে কিনিউ ওই দরজা খুলে লিয়ান আর্টিফ্যাক্টের ইউজ করে ওই জায়গায় থাকা সমস্ত বিস্টদেরকে ওই আর্টিফ্যাক্টের মধ্যে নিয়ে নেয়। আর সে মাস্টার বুলানকে বলে আমি এখানকার সমস্ত বিস্টকে লিয়ান আর্টিফ্যাক্টে নিয়ে নিয়েছি, আর এখান থেকে বাইরে বেরোনোর পর আমি প্রমিস করছি আমি ওদেরকে মুক্ত করে দিব। যার পরে কিনিউ আবারও সামনের দিকে এগোনো শুরু করে। আর কিছুক্ষণ পরে সে একটা এনার্জি গেটের কাছে পৌঁছে যায়, যেই গেটের ওপরে লেখা ছিল এখানকার সমস্ত আর্টিফ্যাক্ট তোমার, কিন্তু এটা তোমার ওপরে ডিপেন্ড করছে তুমি এখান থেকে কতগুলো আর্টিফ্যাক্ট নিতে পারবে। যেটা দেখে তো কিনিউ অনেক বেশি অবাক হয়। আর সে যখনই ওই সব আর্টিফ্যাক্টকে ছোঁয়ার চেষ্টা করে ওগুলো টেলিপোর্ট হয়ে অন্য জায়গায় চলে যায়। এর মানে কিনিউ চেয়েও এগুলো নিতে পারবে না। সে বুঝতে পেরে যায় এটা নিশ্চয়ই কোনো না কোনো চাপ। এর জন্য কিনিউ নিজের ডিটেকশন টেকনিকের ইউজ করে ওই পুরো জায়গাকে স্ক্যান করে, যার কারণে সে জানতে পারে এইসব কিছু রাজ এই গেটের মধ্যে রয়েছে। এর জন্য সে নিজের তলোয়ার ইউজ করে ওই গেটের মধ্যে থাকা ফরমেশনকে আনলক করা শুরু করে দেয়, যেখানে কিছুক্ষণ সময় চেষ্টা করার পরে কিনিউ ফাইনালি ওই ফরমেশনকে আনলক করে ফেলে। যার কারণে আমরা দেখতে পাই ওই জায়গায় একটা সোল চলে আসে, যেটা এই গড অফ মিস্টিকের টেম্পলের ওনারের ছিল। আর সে কিনিউকে বলে আমার নাম হলো জিবি, আর আমি এখানকার ওনার। যেখানে মাস্টার জিবি এর সোল কিনিউকে দেখে অনেক বেশি সারপ্রাইজ ছিল। সে বলে ওয়াও, তুমি তো দেখছি অনেক বেশি পাওয়ারফুল, তোমার সোল স্টেট তো কোনো গডলি কাল্টিভেটরের মতো। যেটা শুনে কিনিউ ওনাকে বলে আপনার হয়তো কোনো ভুল ধারণা হয়েছে, আমি কোনো গড নই। যেটাতে মাস্টার জিবি বলে হ্যাঁ, এই কথাটা সত্যি যে কোনো গড আমার টেম্পলে এন্টার করতে পারবে না। আমি শুধু তোমাকে এটাই বলছি তুমি অলরেডি পিকে পৌঁছে গেছো, তুমি খুব দ্রুত গড রিয়ালমে এন্টার করবে। এসব কিছু শুনে কিনিউ মাস্টার জিবিকে বলে আপনিও কি গড রিয়ালম থেকে বিলং করতেন? যেটাতে মাস্টার জিবি বলে হ্যাঁ, তুমি একদম ঠিক ধরেছ, আমি গড রিয়ালম থেকেই বিলং করতাম। তার সাথে সাথে সে কিনিউকে গড রিয়ালমের বিষয়ে আরও কিছু ইনফরমেশনও দেয়, যে গড রিয়ালমের সমস্ত গডকে দুই ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে, যাদের মধ্যে এক ক্যাটাগরিতে ওরা পড়ে যারা একসময় হিউম্যান ছিল, কিন্তু ওরা নিজেদেরকে এত বেশি স্ট্রং করেছে যে ওরা গড হয়ে গেছে। আর দ্বিতীয় ক্যাটাগরিতে ওইসব গডরা রয়েছে যারা জন্ম থেকেই গড, আর ওরা সব থেকে বেশি খতরনাক এবং স্ট্রং। এখন কিনিউ এ সমস্ত কিছু শুনে অনেকে বেশি অবাক হয়ে যায়, কারণ যদি এমন ব্যাপার হয়ে থাকে তাহলে ও যখনই এক নিউ গড হবে তখন সে বেশি দিন গড রিয়েলমে টিকতে পারবে না, কারণ যে কোনো পাওয়ারফুল গড ওকে আরামসে মেরে ফেলতে পারবে। যেটাতে মাস্টার জি বলে না, এমন কোনো ব্যাপার নয়, যদি তোমার কাছে কোনো ভালো ওয়েপেন থাকে তাহলে তুমিও কোনো রিয়েল গডকে প্রাণে মারতে পারবে। যেটা বলার সাথে সাথেই মাস্টার জিবি নিজের কাছ থেকে সবচেয়ে পাওয়ারফুল ওয়েপেন সেলেস্টিয়াল স্পিয়ারকে বাইরে বের করে নেয়। এই ওয়েপেন অনেক বেশি খতরনাক, এর সাহায্যে যে কারো সোলকে নিমিষের মধ্যে খতম করা যেতে পারে, এখন সে কোনো গডই হোক না কেন। এরপরে মাস্টার জিবি এই স্পিয়ারের পাওয়ার দেখানোর জন্য নর্মাল একটা অ্যাটাক কিনুয়ের ওপরে করে, কিন্তু সেটার কোনো লাভ হয় না। এটা দেখে মাস্টার জিবি অনেক বেশি অবাক হয়ে যায়, আর সে অবাক হয়ে বলে এর মানে কিনিউ তোমার কাছে তোমার সোল নেই। যে বিষয়টা একদম ঠিক ছিল, কারণ কিনিউ নিজের সোলের ইউজ সোল পাপেটের জন্য করছিল। এরপরে এদের দুজনের মধ্যে অনেকক্ষণ সময় কথাবার্তা হয়, যেখানে মাস্টার জিবি কিনিউকে বলে আমি এই ওয়েপেন রিফাইন করার জন্য অনেকটা সময় লাগিয়েছি, কিন্তু এটা এখন ইনকমপ্লিট। তার সাথে সাথে সে কিনিউকে বলে তুমি অনেক দূর থেকে এসেছো, আর আমার মনে হয় তুমিও ঠিক আমার মতোই, তোমাকে এই পর্যন্ত তোমার ডেস্টিনি নিয়ে এসেছে। মনে হচ্ছে আমাদের দুজনের রাস্তা এক হতে চলেছে, কিন্তু এর আগে আমি তোমার একটা টেস্ট নিব, যেটা তোমার স্ট্রেংথ এবং হুইল পাওয়ারকে পরীক্ষা করবে, যাতে আমি যেই সিদ্ধান্ত নিতে চলেছি সেটা সঠিক কিনা। এখন এটা বলার পরে আমরা দেখতে পাই কিনিউ একটা জঙ্গলে পৌঁছে যায়, যেখানে চারিপাশে অনেক বেশি ফগ ছিল। কিনিউ ভালো করে সামনে সব কিছু দেখতে পারছিল না। সে আস্তে আস্তে যত সামনে এগোতে শুরু করে ওর অনুভব হয় এগুলো কিছুই রিয়েল না, এসব এক ইলিউশন, কারণ ওই জঙ্গলে থাকা গাছপালাগুলো মুভ করছিল, যেটা একদম ইম্পসিবল। যার পরে কিনিউ অ্যাটাক করে ওই সকল গাছপালাকে ডিস্ট্রয় করতে শুরু করে দেয়, যেখানে এমনটা করতে করতে সে ফাইনালি ওখানে থাকা ফরমেশনের কাছে পৌঁছে যায়, যেই ফরমেশনকে কিনিউয়ের ব্রেক করতে হবে, যার পরেই সে এই ইলিউশন থেকে বের হতে পারবে। কিন্তু ওই সময় সেখানে কিছু পাতা এসে কিনিউয়ের ওপরে হামলা করা শুরু করে দেয়, যেগুলো কোনো ব্লেডের থেকে কম ছিল না। কিনিউয়ের ওইসব হামলাগুলো ডজ করতে অনেক বেশি প্রবলেম হচ্ছিল,
তার সাথে সাথে ওই সব পাতার এক অনেক বড় টর্নেডো আস্তে আস্তে কিনুয়ের দিকে এগোচ্ছিল, যাকে নিজের দিকে এগোতে দেখে কিনু নিজের সমস্ত এনার্জি তলোয়ারে একত্রিত করে সামনে থাকা ফরমেশনের ওপর হামলা করে দেয়, যার কারণে ওই পাতার টর্নেডোর সাথে সাথে ওখানে থাকা ইলিউশনও খতম হয়ে যায়। এখন ইলিউশন থেকে বাইরে আসতে দেখে মাস্টার জিবি ওকে কংগ্রাচুলেশন জানায়। তার সাথে সাথে সে বলে, তোমার আগে আমার ইলিউশনকে আজ পর্যন্ত কেউই ব্রেক করতে পারেনি, তুমি সত্যি অনেক বেশি ট্যালেন্টেড, এর জন্য তুমি আমার এই গিফটের যোগ্য। যেটা বলার সাথে সাথেই সে নিজের সেলেস্টিয়াল স্পিয়ারকে কিনুয়ের হাতে দিয়ে দেয়। তার সাথে সাথে সে বলে, এটা এখন ইনকমপ্লিট, এর জন্য এটাকে ভালো করে রিফাইনমেন্ট করতে হবে। যদি তুমি এই স্পিয়ারকে ভালোভাবে কমপ্লিট করতে পারো তাহলে এটার ইউজ করে তুমি যে কোনো শত্রুকে নিমেষের মধ্যে হারাতে পারবে। যেটা বলার পরে মাস্টার জিবি সেখান থেকে চলে যায়। এরপরে কিনু ওই স্পিয়ারকে দেখে বলে, আমি কি সত্যি এটাকে রিফাইন করতে পারবো? তখনই ওই জায়গায় মাস্টার জিবি এর কেয়ারটেকার চলে আসে, যে কিনুকে বলে, হ্যাঁ তুমি এটাকে রিফাইন করতে পারবে। এখন কিনু ওই ওল্ড ম্যানকে চিনত না, যেটাতে ওই ওল্ড ম্যান নিজের ইন্ট্রোডাকশন দিয়ে বলে, আমি এই টেম্পল অফ মিস্টিক গডের কেয়ারটেকার, তার সাথে সাথে আমি মাস্টার জিবির সার্ভেন্ট। যেটাতে কিনু বলে, হ্যাঁ ওসব কিছু তো ঠিক আছে, কিন্তু আপনি এমনটা কেন বললেন যে আমি এই ওয়েপেনকে রিফাইন করতে পারবো? যেটাতে ওই কেয়ারটেকার বলে, কারণ এটা তোমার ভাগ্যে লেখা আছে, আর আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে একদিন তুমি এত বেশি পাওয়ারফুল হয়ে যাবে যে তুমি এই ওয়েপেনকে ভালো মতো রিফাইন করতে পারবে। তার সাথে সাথে সে বলে, মাস্টার আমাকে বলেছিল যখন তুমি ওনার টেস্ট পাস করে ফেলবে তখন আমি যেন তোমাকে 2 আর্টিফ্যাক্ট হল দিয়ে দেই। যেটা বলার সাথে সাথে সে কিনিউকে নিজের সাথে নিয়ে যেতে লাগে, যেখানে ওরা সবার প্রথমে টেম্পল অফ ফায়ার হলে পৌঁছে যায়। যার পরে ওই কেয়ারটেকার বলে, এটা মাস্টার জিবির রিফাইনমেন্ট হল, যেখানে উনি ওনার সমস্ত ওয়েপেন রিফাইন করতেন। এই হলের ভিতর থেকে তুমি মাস্টার জিবির সমস্ত রিফাইনমেন্ট টুল এবং ওনার সিক্রেটের বিষয় জানতে পারবে, কিন্তু এই হলের দরজা ওপেন করার জন্য তোমাকে এর যোগ্য হতে হবে, আর তোমার কাছে একটা পিওর ফ্লেমও থাকতে হবে। তার সাথে সাথে তোমার ফিজিক্যাল পাওয়ার যখন পিকে পৌঁছে যাবে তারপরেই তুমি এই দরজাকে ওপেন করতে পারবে। কিনিউ ফিজিক্যাল স্ট্রেংথের বিষয়ে তো বুঝতে পেরে গিয়েছিল, কিন্তু সে জিজ্ঞেস করে পিওর ফ্লেম মানে কি, যেটাতে ওই কেয়ারটেকার বেশি কিছু বলে না, শুধু এইটুকুই বলে যে যখন তোমার কাছে কোনো পিওর ফ্লেম চলে আসবে তখন তুমি নিজে থেকে এই বিষয় জানতে পেরে যাবে। এরপরে সে কিনিউকে নিয়ে আর্টিফ্যাক্ট হলের সামনে চলে আসে, যেখানে আসার পরে সে বলে, এই জায়গায় তুমি সমস্ত মূল্যবান রিফাইনমেন্ট ম্যাটেরিয়াল পাবে, যাদের মধ্যে সবথেকে স্ট্রং হলো 9 পার্পল অরিজিন ফায়ার বিট, যেটা অনেক বেশি পাওয়ারফুল। কিন্তু আমি তোমাকে বলে দেই সেটা তোমার সেলেস্টিয়াল স্পিয়ারের থেকে বেশি পাওয়ারফুল নয়, কিন্তু তবুও এটা মাস্টার জিবির একটা শর্ত। যদি তুমি টেম্পল অফ মিস্টিক গডের নতুন ওনার হতে চাও তাহলে তোমাকে ওই 9 পার্পল বিটকে রিফাইন করতে হবে। তুমি যখনই ওগুলো রিফাইন করে নিজের করে নিবে তারপরেই তুমি এই টেম্পল অফ মিস্টিক গডের নতুন ওনার হবে। কিনু এ সমস্ত কথা শুনে বলে, ঠিক আছে, আমি এখনই একবার চেষ্টা করে দেখতে চাই। যার পরে কিনু নিজের সোল পাওয়ারের ইউজ করে ওখানে থাকা দরজাকে ওপেন করার চেষ্টা করে, কিন্তু সে এত বেশি যোগ্য নয় যে সে এই দরজাকে ওপেন করতে পারবে, তাই সে ফেল হয়ে যায়। কিন্তু কিনু যেহেতু এই জায়গায় সোল পাওয়ারের ইউজ করেছিল এই কারণে সে জানতে পেরে গেছে যে এই কেয়ারটেকারের মধ্যে তো কোনো সোলই নেই, যেটাতে সে অবাক হয়ে যায়। কিন্তু ওই কেয়ারটেকার বলে, তুমি একদম ঠিক ধরেছ, আমি একটা পাপেট, তাই আমার কাছে কোনো সোল কীভাবে থাকতে পারে? এখন এটা জেনে তো কিনু আরও বেশি অবাক হয়ে যায়, কারণ একটা পাপেট কী করে কথা বলতে পারে, এমনকি তার নিজের ভাবনা চিন্তা করারও ক্ষমতা আছে। যেটাতে ওই কেয়ারটেকার বলে, আসলে আমার মাস্টার খুবই ভালো একজন রিফাইনার, সোল পাপেটকে বানানো খুবই মুশকিল, এই কাজ শুধু কিছু মানুষই ভালো করে করতে পারে, কিন্তু আমার মাস্টার এই কাজে একদম এক্সপার্টে ছিল। এর জন্য উনি আমাকে এত পারফেক্টভাবে বানিয়েছেন যে আমি ভাবনা চিন্তা করার সাথে সাথে কথাবার্তাও বলতে পারি। যেসব কিছু শুনে কিনু বলে, আমার কাছেও একটা সোল পাপেট আছে, কিন্তু ওটা তোমার মতো কথা বলতে পারে না। যেটা বলার সাথে সাথেই সে ওই সোল পাপেটকে বাইরে বের করে নেয়। এখন ওই পাপেটকে দেখে কেয়ারটেকার বলে, এই সোল পাপেটকে যে বানিয়েছে সে তো সত্যি অনেক বেশি অসাম, কারণ এই সোল পাপেটের স্ট্রেংথ সে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। কিন্তু এই কথাটা সত্যি যে সে সোল পাপেট বানানোতে একদম এক্সপার্ট নয়, কারণ এই সোল পাপেট এক লো গ্রেডের সোল পাপেট। যেটাতে কিনু বলে, এই পাপেট অনেকবার আমার প্রাণ বাঁচিয়েছে, তাহলে কেননা তুমি একবার নিজের স্ট্রেংথ এর সাথে কম্পেয়ার করে দেখো। যেটাতে ওই কেয়ারটেকার এর জন্য মেনে যায়। যার পরে আমরা দেখতে পাই কিনুয়ের সোল পাপেট সামনের দিকে এগিয়ে মাস্টার জিবিএর কেয়ারটেকারের উপরে হামলা করা শুরু করে দেয়। কিন্তু ওই কেয়ারটেকার তো খুব সহজেই শুধু নিজের কিছু অ্যাটাকের মধ্যে ওই পাপেটকে হারিয়ে দেয়। এখন এই বিষয়টা কিনিউকেও অনেক বেশি সারপ্রাইজ করে দেয়। কিন্তু অন্যদিকে ওই কেয়ারটেকার বলে, এটাতে অবাক হওয়ার কিছু নেই,
কারণ আমি এক হাই গ্রেডের সোল পাপেট। কিন্তু এই কথাটা সত্যি যে আমি কোনো গডের মোকাবিলা করতে পারবো না। এখন এভাবে কথাবার্তা বলার পরে আমরা দেখতে পাই ওই কেয়ারটেকার কিনিউকে ওখানে থাকা বাকি প্যালেসগুলো দেখাতে শুরু করে, যেখানে কিছুক্ষণ সময় পরে ওরা একটা হলে পৌঁছে যায়, যেই জায়গায় কিছু পিলার ছিল কিন্তু ওগুলো কোনো কিছুর সাথে অ্যাটাচ ছিল না, যেটা দেখে তো কিনিউ অনেক বেশি অবাক হয়। আর সে এই বিষয়ে ওই কেয়ারটেকারকে জিজ্ঞেস করে। এটাতে ওই কেয়ারটেকার বলে এগুলো খুবই মূল্যবান আর্টিফ্যাক্ট। আসলে মাস্টার জিবিকে মাঝে মধ্যেই অন্য ইউনিভার্সে যেতে হতো যাতে উনি ভালো ভালো ম্যাটেরিয়াল আনতে পারেন নিজের রিফাইনমেন্টের জন্য। আর এই উদ্দেশ্যেই উনি এইসব পিলারগুলো বানিয়েছেন, যেগুলো স্পেসকে পেনিট্রেট করে একটা চ্যানেল ক্রিয়েট করে, আর সেটার ইউজ করে তুমি যে কোনো ভয়েড কিংবা স্পেসে ঘোরাঘুরি করতে পারবে। এখন এই বিষয়টা তো কিনিউকে অনেক বেশি সারপ্রাইজ করে। সে সামনের দিকে এগিয়ে ওইসব পিলারগুলো দেখতে লাগে, যেগুলোতে অনেক ইউনিভার্স এবং প্ল্যানেটের নাম লেখা ছিল। এখন এই নামগুলো পড়তে পড়তে কিনিউ হঠাৎ করে নিজের হোম প্ল্যানেটের নাম দেখতে পায়, যেটা দেখে তো কিনিউ ইমোশনাল হয়ে ওই কেয়ারটেকারকে বলে এটা সেই প্ল্যানেট যেই জায়গায় আমি বড় হয়েছি। আমার নিজের ফ্যামিলির কথা অনেক বেশি মনে পড়ছে। আর যেমনটা কি তুমি আমাকে বললে যে আমরা এই সব পিলারগুলোর ইউজ করে যে কোনো জায়গায় যেতে পারবো, তাহলে কি আমি নিজের হোম প্ল্যানেটে যাওয়ার জন্য এটার ইউজ করতে পারি? যেটাতে ওই কেয়ারটেকার বলে হ্যাঁ অবশ্যই তুমি এমনটা করতে পারো, কিন্তু তুমি ওই জায়গায় বেশিক্ষণ সময় স্টে করতে পারবে না। যেটা শুনে কিনিও এর জন্য এগ্রি হয়ে যায়, আর সে ওই টেলিপোর্টেশন চ্যানেলের ইউজ করে নিজের হোম প্ল্যানেটে চলে আসে, যেখানে থাকা নর্মাল লোকেরা কিনে ফ্যামিলির বিষয়ে কথা বলছিল। ওরা বলছিল কিনে ফ্যামিলি খুবই ভালো, কিন্তু আজকাল ওরা একটা প্রবলেমে ফেসে গেছে। এখন কিনিও এই জায়গায় এসে তো অনেকে বেশি খুশি ছিল, কিন্তু নিজের ফ্যামিলির প্রবলেমের বিষয়ে শুনে ওর একটু টেনশন হতে লাগে। তার সাথে সাথে কিনিউয়ের সাক্ষাৎ ওই জায়গায় নিজের পুরনো বিস্ট ফ্রেন্ডের সাথেও হয়, যে কিনিউকে বলে মাস্টার, ফাইনালি আপনি এখানে ফিরে এসেছেন। আমি আপনাকে দেখে অনেক বেশি খুশি হয়েছি, আর আপনি একদম ঠিক সময়ে এসেছেন, কারণ কিনে ফ্যামিলির আপনাকে এখন প্রয়োজন। এখন কিনিউ নিজের বিস্ট ফ্রেন্ডের কথা শোনার পর ছোট ভাইয়ের সাথে দেখা করতে চলে আসে, যে এই সময় কিন ফ্যামিলিকে লিড করছে। সে কিনিউকে বলে কিভাবে ফ্যাং ডেমন ফ্যামিলি আমাদের উপরে হামলা করা শুরু করেছে। ওরা সংখ্যায় অনেকে বেশি, তার সাথে সাথে ওরা আমাদের থেকে স্ট্রং। আমাদের ওদের সাথে ফাইট করতে অনেক বেশি মুশকিল হচ্ছে। যেটাতে কিনিউ বলে তুমি এতদিন পর্যন্ত কিনে ফ্যামিলিকে সামনে রেখেছো, এটা সত্যি অনেক বড় একটা ব্যাপার। যদি তুমি না থাকতে তাহলে হয়তো অনেক দিন আগেই কিনে ফ্যামিলি হেরে যেত। তার সাথে সাথে কিনিউয়ের ফ্যাং ডেমন ফ্যামিলির ওপরেও অনেকে বেশি রাগ হচ্ছিল, যার পরে সে নিজের ছোট ভাইকে জিজ্ঞেস করে আমাদের বড় ভাই এবং আমাদের ফাদার ওরা তো হ্যাভেনলি ট্রাভলিউশন এক্সামের কারণে হাই লেভেলে অ্যাসেন্ট হয়ে গেছে, তুমি কি জানো ওরা এখন কোথায় গিয়েছে? যেটাতে ওই ছোট ভাই বলে ওনাদের সাথে আঙ্কেল ইউজিও গিয়েছে, কিন্তু আমি ওনাদের লোকেশনের বিষয়ে কিচ্ছু জানি না। হতে পারে এই সময় যে ইমর্টাল ফ্যামিলিকে কন্ট্রোল করছে ওনার কাছে হয়তো কোনো ইনফরমেশন থাকতে পারে। গত কয়েকদিন ধরে ইমর্টাল ফ্যামিলি আমাদেরকে অনেক সাহায্য করেছে, ওদের সাহায্যের কারণেই আমরা এই ফাইটে এখনও পর্যন্ত টিকে আছি। এটা শুনে তো কিনু অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ ইমর্টাল ফ্যামিলিকে এম্পারার ইউ কন্ট্রোল করতো, কিন্তু কিনিউ তো এম্পারার ইউকে প্রাণে মেরে ফেলেছে। আর এরপরে এখন ইমর্টাল ফ্যামিলির নতুন লিডার নিঃসন্দেহে ওর ওয়াইফ জিনু, যে তো কিনিউয়ের কাছ থেকে বদলা নিতে চায়। তাহলে ও কিন ফ্যামিলিকে সাহায্য কেন করছে? কিনু বুঝতে পেরে গিয়েছিল এটা নিশ্চয়ই জিনুয়ের কোনো একটা চাল। এর জন্য সে ততক্ষণাৎ টেলিপোর্ট হয়ে ইমর্টাল ফ্যামিলির এক প্যালেসে চলে আসে, যেখানে কিনিউ ওখানকার লিডারকে এক খুবই নরম কথায় ধমকি দেয়। ও বলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমার ফ্যামিলিকে সাহায্য করছেন। আমার নাম কিনিউ, আর ইমর্টাল ওয়ার্ল্ডে আমি আপনার জন্য অপেক্ষা করব। আশা করব আপনি নিজের অ্যাসেনশনের পর ওখানেই আসবেন। এর জন্য আপনি যেহেতু এই জায়গায় আমার ফ্যামিলির খেয়াল রাখছেন, এর জন্য ওখানে আমি আপনার ফ্যামিলির খেয়াল রাখবো। আসলে এটা কিনুয়ের পক্ষ থেকে একটা ওয়ার্নিং ছিল যে এই জায়গায় যদি কিন ফ্যামিলির কিছু হয় তাহলে ইমর্টাল ওয়ার্ল্ডে ওর ফ্যামিলিও খতম হয়ে যাবে। এখন এসব কিছু করার পরে কিনু আবারও নিজের ভাইয়ের কাছে চলে আসে, আর সে নিজের সোল পাপেটকে বাইরে বের করে নিজের ভাইকে দিয়ে দেয় এবং বলে তুমি এটার ইউজ করে অনেক পাওয়ারফুল কাল্টিভেটরের সাথে ফাইট করতে পারবে। এই সোল পাপেট আমার জার্নিতে অনেক হেল্প করেছে, কিন্তু এটা এক লো লেভেলের সোল পাপেট, এর জন্য এটা এখন আর আমার তেমন একটা কাজে আসবে না, কিন্তু তুমি এটা নিজের জন্য ভালো করে ইউজ করতে পারবে। তার সাথে সাথে কিনিউ নিজের ভাইকে এক স্টোরেজ রিংও দিয়ে দেয়, যার মধ্যে হাই গ্রেডের অনেক স্পিরিচুয়াল স্টোন ছিল।
তার সাথে সাথে ওখানে এই সোল পাপেটকে কীভাবে ইউজ করতে হয় সেই বিষয়েও লেখা ছিল। যার পরে কিনিউ নিজের ভাইকে বলে এই বিষয়ে একটু খেয়াল রাখবে যাতে বেশি লোক এই সোল পাপেটের বিষয়ে জানতে না পারে, না হলে বিনা কারণে তোমাদের জন্য প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। তার সাথে সাথে কিনিউ নিজের ভাইকে বলে আমাদের কিন ফ্যামিলির ইয়ং জেনারেশনের মধ্যে সবথেকে স্ট্রং ওরিয়ারকে, যেটা শুনে ওর ভাই ওই স্ট্রং ওরিয়ারকে সেখানে ডেকে নেয়। কিনিউ ওই ছেলের মধ্যে নিজের ডিসেবল হ্যান্ডসঙ্গে দেখতে পায়। এর জন্য কিনিউ নিজের স্টিলার ট্রান্সফরমেশন টেকনিক ওর মাইন্ডে ফিট করে দেয় আর বলে তুমি এই টেকনিক ইউজ করে ভবিষ্যতে অনেক পাওয়ারফুল হবে। তার সাথে সাথে এই টেকনিক তোমাকে নিজের আরও বন্ধুদেরকেও শেখাতে হবে যাতে তোমরা ফিউচারে কিন ফ্যামিলিকে প্রোটেক্ট করতে পারো। এখন এ সমস্ত কিছু করার পরে কিনিউ আবারও গড অফ মিস্টিক টেম্পলে চলে যায়। অন্যদিকে আমরা ইমর্টাল ফ্যামিলির ওই লিডারকে দেখি যে জিনুকে এসব কিছু বলে দেয় যে কিভাবে এই জায়গায় কিনিউ এসেছিল, আর ও আমাকে একটা ধমকিও দিয়েছে। যেসব কিছু শুনে জিনু বলে তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু কিনিউয়ের ফ্যামিলিকে সাহায্য করতে থাকো আর বাকি সব কিছু আমি সামলে নিব। আমরা এখানে জানতে পারি এসব কিছু জিনুর একটা চাল। তার সাথে সাথে ফার্স্ট মোনার্জের ছোট ভাইকেও জিনু নিজের সাথে মিলিয়ে নিয়েছে। জিনু যে কোনো মূল্যে কিনুকে শুধু মারতে চায়। অন্যদিকে কিনু ফিরে আসার পর মাস্টার জিবিএর কেয়ারটেকারকে বলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আজ এত সময় পর তোমার কারণেই আমি নিজের ফ্যামিলির সাথে দেখা করতে পেরেছি। যার পরে কিনু গড অফ মিস্টিক টেম্পল থেকে বাড়ি যেতে লাগে যাতে সে ইমর্টাল ওয়ার্ল্ডে গিয়ে নিজের ফাদার এবং আঙ্কেলকে খুঁজতে পারে। কিন্তু মিস্টিক টেম্পল থেকে ইমর্টাল ওয়ার্ল্ডে যাওয়ার রাস্তা তো আগে থেকেই বন্ধ ছিল, যেটা এম্পারার ইউ, ডেভিল এম্পারার এবং বাকি সমস্ত এম্পারাররা মিলে করেছিল। এখন ওই দরজাকে ওপেন করা একদম প্রায় ইম্পসিবল। কিন্তু তখনই কিনিউয়ের নিজের সেলেস্টিয়াল স্পিয়ারের কথা মনে পড়ে, যেটার ইউজ করে সে ওই দরজায় থাকা সিলের ওপরে হামলা করে দেয়। আর আমরা জানতে পারি এই স্পিয়ার তো সত্যি অনেক বেশি পাওয়ারফুল, কারণ কিনিউ খুব সহজেই ওই সিলকে ব্রেক করে ফেলে। তার সাথে সাথে কিনিউ ওই সব বৃষ্টিদেরকেও মুক্ত করে দেয় যাদেরকে সে গড অফ মিস্টিক টেম্পলে পেয়েছিল, যাদের মধ্য থেকে এক ডেমন বিস্ট যার নাম বুলং, আর এমন মনে হয় ও মাস্টার বুলানকে চেনে। এখন এই জায়গায় ওই বিস্ট কিনুকে ধন্যবাদ জানায়, কারণ আজকে অনেক বছর পরে কিনু ওদেরকে মুক্ত করেছে। এখন এরপরে সিনে শিফট হয়ে কিনুয়ের ফাদার এবং আঙ্কেলের ওপরে চলে আসে, যেখানে কিন্ডাই আঙ্কেল ইউজিকে বলে তোমার এই বিষয়টা একটু অদ্ভুত লাগছে না? আমরা তো শুনেছিলাম কিনিউ এম্পারার ইউকে প্রাণে মেরে ফেলেছে, তাহলে ওর ওয়াইফ জিনু আমাদেরকে সাহায্য কেন করছে? নিশ্চয়ই ও আমাদেরকে ইউজ করে কিনুকে বিপদে ফেলতে চায়। এখন ওরা এভাবে কথাবার্তা বলছিল কি তখনই ওই জায়গায় কিনু ওদেরকে খুঁজতে খুঁজতে চলে আসে, যে নিজের ফাদারের সাথে সাক্ষাৎ করে অনেক বেশি খুশি ছিল। আর সে বলে তোমরা একদম ঠিক ধরেছ, আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে এই জিনু আমাদের বিরুদ্ধে কোনো না কোনো প্ল্যান করছে, কিন্তু আমি ওকে সাকসেসফুল হতে দিব না। এর জন্য আমি চাই তোমরা আমাদের ফ্যামিলিকে এক জায়গায় একত্রিত করো যাতে আমি ওদেরকে অন্য জায়গায় শিফট করতে পারি। যেটাতে ওর ফাদার জিজ্ঞেস করে তুমি ওদেরকে কোন জায়গায় শিফট করবে। এটা শুনে কিনু বলে আমি নিজের ফ্রেন্ড জুলানের প্ল্যানেটে ওদেরকে শিফট করে দিব। ও আমার এক অনেক পুরনো বন্ধু, এর জন্য আমার সম্পূর্ণ বিশ্বাস আছে ও আমার ফ্যামিলির খুব ভালো করে দেখাশোনা করবে। যেটা শুনে কিনুয়ের ফাদার ঠিক এমনটাই করে। যার পরে নেক্সট সিনে আমরা দেখতে পাই কিনু জুলানের সাথে ছিল, যেখানে সে ওকে ধন্যবাদ জানায়, কারণ জুলান কিনুয়ের ফ্যামিলিকে থাকার জন্য জায়গা দিয়েছে। জুলান কিনুয়ের এ সমস্ত কথা শুনে বলে না না, এর কোনো প্রয়োজন নেই, তোমার কারণে আমি আজকে এত বেশি পাওয়ারফুল হতে পেরেছি যে আমি ডেমন এম্পারারের কাছ থেকে নিজের বদলা নিতে পারি। আমি তোমাকে প্রমিস করছি যতক্ষণ পর্যন্ত কিন ফ্যামিলি আমার সাথে রয়েছে আমি ওদের সম্পূর্ণ খেয়াল রাখবো। কিনু এ সমস্ত কথা শুনে হাসে আর বলে এমনিতে আমাদের ওই ফ্রেন্ড জিয়ানিয়ান কোথায়, যার বিষয়ে ভেবে জুলান বলে ও তো খুব দ্রুত এখান থেকে যেতে চলেছে। তখনই আমরা দেখতে পাই ওই জায়গায় জিয়ানিয়ান মানে ইয়ানা চলে আসে, যে টেলিপ্যাথির থ্রু কিনুকে বলে প্লিজ আমি জানি তুমি এখন আমার পাওয়ার লেভেলকে চেক করতে পারছো, এর জন্য তুমি আমার পাওয়ারের বিষয়ে জুলানকে কিচ্ছু বলো না। এখন কিনু এই বিষয়ে তো আগে জানতো না যে ইয়ানা এক গড, কিন্তু এখন যেহেতু সে গড রিয়েলামের বিষয়ে অনেক কিছু জানতে পেরেছে, এর জন্য সে ইয়ানার বিষয় বুঝতে পেরে যায়। অন্যদিকে জুলানও এদের দুজনকে একা কথা বলার জন্য ছেড়ে দেয়। যার পরে কিনু ইয়ানাকে বলে তুমি তো এক গড লেভেলের ওরিয়ার, তাহলে তুমি ওই দুর্বল ছেলের পিছনে কেন পড়ে আছো? আর এই বিষয়ে তো ওই ছেলে কিচ্ছু জানে না। যেটাতে ইয়ানা বলে আমার তোমাকে এই বিষয়ে বোঝানোর কোনো প্রয়োজন নেই, কারণ তুমিও তো দুর্বল হয়ে আমার সিস্টারকে ভালোবাসো। এখন কিনু এই কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায় যে জিয়ানলি ইয়ানার সিস্টার,
অন্যদিকে ইয়ানা বলে, দেখো আমার সিস্টার তোমার বিষয় আগে থেকেই আমাকে সব কিছু বলে রেখেছে। ও গড রিয়েলমে শুধু তোমার জন্যই অপেক্ষা করছে। এর জন্য কিনু, তুমি আমাকে একদমই নিরাশ করো না। এখন এই সমস্ত কথা শুনে কিনু বুঝতে পেরে যায় কেন ইয়ানা তাকে বারবার সাহায্য করত। অন্যদিকে ইয়ানা বলে, অনেক দেরি হয়ে গিয়েছে, আমার ফাদার আমাকে গড রিয়েলমে ডেকে পাঠিয়েছে। এর জন্য আমি এই জায়গায় আর বেশিক্ষণ থাকতে পারবো না। গ্র্যান্ডমা ইনহুয়া আমাকে নিতে আসবে। এখন ও এসব কিছু বলছিলই কি তখনই সেখানে গ্র্যান্ডমা ইনহুয়া চলে আসে, যে যাওয়ার আগে কিনুকে একটা অ্যাডভাইস দেয়। সে বলে, গড রিয়েলমে যাওয়ার জন্য যখন তোমার হ্যাভেনলি ট্র্যাভেলেশন এক্সাম হবে তখন সেটা কোনো নর্মাল এক্সাম হবে না। ওই এক্সামের দরুন তুমি শুধু নিজের লিয়ান আর্টিফ্যাক্টের উপরে নির্ভর থাকতে পারবে না। তার সাথে সাথে সে বলে, গড রিয়েলম যতটা সিম্পল মনে হয় ততটা সিম্পল নয়। এর জন্য ওই জায়গায় এন্টার করার পরে নিজের খেয়াল রেখো। যার পরে গ্র্যান্ডমা ইনহুয়া ইয়ানাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এখন ওদের যাওয়ার পরে আমরা দেখতে পাই কিনু আগামী কিছু সপ্তাহ লিয়ান আর্টিফ্যাক্টের সেকেন্ড ফ্লোরে বসে কাল্টিভেশন করে, যেখানে সে নিজের অরিজিন লেভেলের মিডিল স্টেজে পৌঁছে যায়, যার কারণে সে অনেক বেশি খুশি ছিল। কিন্তু তখনই সেই জায়গায় হাওফি এবং সেবল চলে আসে, যারা বলে, আমরা ডিসাইড করেছি আমরাও তোমার সাথে গড রিয়েলমে যাব, কারণ যখন তুমি কাল্টিভেশন করছিলে সেই সময় আমরা দুজনও কাল্টিভেশন করে ইমর্টাল এম্পারার লেভেলের 9 স্টেজে পৌঁছে গেছি। যেটা শুনে তো কিনু অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ ও চায় ওর ব্রাদাররা সবসময় ওর সাথেই থাকুক। কিন্তু তখনই সে বলে, এর আগে আমরা নিজেদের হ্যাভেনলি ট্র্যাভেলেশন এক্সাম দেই। আমি চাই আমরা গিয়ে ডেভিল এম্পারারকে প্রাণে মেরে ফেলি, যাতে আমি ওর কাছ থেকে নিজের প্যারেন্টসের মৃত্যুর বদলা নিতে পারি। যেটা শুনে কিনু বলে, হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো। এরপরে নেক্সট সিনে আমরা ডেভিল এম্পারারকে দেখি, যে নিজের প্ল্যানেটে বসে কাল্টিভেশন করছিল। কিন্তু তখনই সেই জায়গায় সেবল এসে ওর ওপরে হামলা করে দেয়। যেই অ্যাটাক থেকে ডেভিল এম্পারার নিজেকে কোনো রকমে বাঁচিয়ে নেয়। তার সাথে সাথে সে এটাও জানতে পেরে যায় সেবল এখন 9 লেভেলে পৌঁছে গেছে। এর মানে ওর পাওয়ার অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এই কারণে ডেভিল এম্পারারের জন্য এটাই ভালো হবে যে সে এখান থেকে পালিয়ে যাক, এর আগে কিনিও এবং হাওফিও এই জায়গায় চলে আসুক। এখন যখন ডেভিল এম্পারার ওখান থেকে পালানোর চেষ্টা করে তখন সে নিজের জায়গাতেই ফ্রিজ হয়ে যায়, যেখানে ওর সামনে কিনু চলে আসে, যে বলে, আমি এখন স্পেস লকে খুব ভালো মতো শিখে ফেলেছি, তুমি চেয়েও এখান থেকে পালাতে পারবে না। যদি আমি চাই তাহলে কিছু সেকেন্ডের মধ্যেই আমি তোমাকে খতম করতে পারি, কিন্তু তোমার এই ফাইট আমার সাথে নয় বরং সেবলের সাথে। সেবল নিজের বদলা নিতে চায়। এর জন্য আমি তোমাকে এটাই বলবো, তোমার এখান থেকে না পালিয়ে সেবলের সাথে ফাইট করা উচিত, কারণ যদি তুমি এখান থেকে পালানোর চেষ্টা করো তাহলে আমি নিজে তোমাকে খতম করে ফেলবো। আর অন্যদিকে যদি তুমি সেবলের সাথে ফাইট করে জিতে যাও তাহলে তুমি এখান থেকে জীবিত ফিরে যেতে পারো। এখন এই বিষয়টা ডেভিল এম্পারারও খুব ভালো লাগে, তাই সে এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নেয়। যার পরে আমরা দেখতে পাই কিনু নিজের পাওয়ার ইউজ করে ওদের সবাইকে টেলিপোর্ট করে লিয়ান আর্টিফ্যাক্টে নিয়ে আসে। তার সাথে সাথে সে ওর আশেপাশে একটা ব্যারিয়ারও ক্রিয়েট করে দেয়, যাতে সে কোনোখানে পালাতে না পারে। অন্যদিকে হাওফি কিনুকে বলে, এটা তো সেবলের জন্যই অনেক বেশি প্রবলেমের হবে, কারণ আমরা তো এই বিষয়টা খুব ভালো করে জানি যে ডেভিল এম্পারারের স্পিড সেবলের থেকে অনেকটাই বেশি। অন্যদিকে আমরা ওই ব্যারিয়ারের মধ্যে দেখি যেখানে ডেভিল এম্পারার খুব দ্রুত মুভ করে সেবলের ওপরে হামলা করে দেয়, যেটা সেবল খুব সহজেই ডজ করে নেয়। আর আমরা জানতে পারি সেবলেরও স্পিড এখন অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আর সে ডেভিল এম্পারারকে বলে, আমি শুধু তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, তুমি কি সত্যি সত্যি আমার প্যারেন্টসকে মেরেছো? যেটাতে ডেভিল এম্পারার অ্যাটিটিউডের সাথে বলে, হ্যাঁ আমি ওদেরকে মেরেছিলাম, আর আজকে আমি তোমাকেও খতম করে ফেলবো। সে বলতো এটা শুনে অনেক বেশি রেগে যায়, আর সে বলে, আজকের দিন তোমার মৃত্যু নিশ্চিত। যার পরে আমরা দেখতে পাই ওদের দুজনের মধ্যে এক খুবই খতরনাক ফাইট স্টার্ট হয়ে যায়। বাইরে থেকে হাওফি এবং কিনু ওদের এই ফাইটকে দেখছিল। এখন ওই ফাইটকে দেখে এমনটা মনে হচ্ছিল ডেভিল এম্পারার সেবলের ওপরে ভারী পড়ছে। এটা দেখে তো হাওফির অনেক বেশি চিন্তা হতে লাগে, কিন্তু অন্যদিকে কিনুয়ের সেবলের ওপরে সম্পূর্ণ বিশ্বাস ছিল। আর ঠিক এমনটাই হয়। কিছুক্ষণ সময় মার খাওয়ার পরে সেবল অনেক বেশি রেগে যায়, যেখানে সে হাওফির কাছ থেকে শেখা 36 স্কাই ক্যাপ্টার টেকনিকের ইউজ করে, যার কারণে এক স্পিয়ার সোজা এসে ডেভিল এম্পারারের বডির আরপার হয়ে যায়। তার সাথে সাথে সেবল রেগে নিজের স্পিরিটের সাহায্যেও ডেভিল এম্পারারের উপরে হামলা করে দেয়, যার কারণে ওর খেল খতম হয়ে যায়। এখনও সেবলের ডেভিল এম্পারারকে মারার পরে তার চোখ দিয়ে খুশির জল চলে আসে। অন্যদিকে কিনু ওর কাছে এসে বলে, সব কিছু খতম হয়ে গেছে, তুমি নিজের বদলা নিয়ে ফেলেছো। তার সাথে সাথে কিনু ওই জায়গায় থাকা ডেভিল এম্পারারের ক্রাউন নিয়ে সেবলকে দেওয়ার চেষ্টা করে, যেটাতে সেবল বলে, না
আমি এটা নিজের কাছে রাখতে পারবো না। এটা সবসময় আমাকে নিজের প্যারেন্টসের হত্যাকারীর কথা মনে করাবে। এখন এর জন্য আমরা দেখতে পাই কিনিউ ওই ক্রাউন নিয়ে সোজা ব্রাদার জংয়ের কাছে চলে আসে। ব্রাদার জং তো ওই ক্রাউন আর্টিফ্যাক্ট পেয়ে অনেক বেশি খুশি ছিল, যার কারণে ওর স্পিড অনেক বেশি বেড়ে যাবে। তার সাথে সাথে সে কিনিউকে বলে, তুমি তো পরবর্তী মোনার্চ কম্পিটিশনে পার্টিসিপেট করতে চলেছো, তাই না? এটা শুনে তো কিনিউ একটু অবাক হয়ে যায়। সে এই কম্পিটিশনের বিষয়ে কিচ্ছু জানতো না, যেটাতে ব্রাদার জং তাকে এক্সপ্লেন করে বলে, তুমি এখন ডার্ক স্টার ওয়ার্ল্ডের ভাইস সুজারেন। এর জন্য আমার মনে হয় তোমাকেও মোনার্চ কম্পিটিশনে পার্টিসিপেট করা উচিত। যেমনটা কি তোমরা এতক্ষণে হয়তো শুনে ফেলেছো যে ফার্স্ট মোনার্চ গড রিয়েলমে যেতে চলেছে। এর মানে দ্রুত ওনার অ্যাসেনশন ঘটবে, যার পরে ওনার জায়গা অন্য কেউ নিবে। এখন এসব কিছু শোনার পরে কিনুয়ের মাথায় একটা আইডিয়া আসে। তখনই আমরা দেখতে পাই ওই জায়গায় এম্পারার চলে আসে, যে হাওফিকে নিজের সাথে নিয়ে যেতে যাচ্ছিল। কিন্তু হাওফি ওনাকে বলে, আমি এখন আপনার সাথে যেতে পারবো না, কারণ আমি নিজের ব্রাদারদের সাথে দ্রুত গড রিয়েলমে যেতে চলেছি। আমরা 3 ভাই একসাথে মিলে হ্যাভেনলি ট্র্যাভলিউশন এক্সাম দিব। এটা শুনে তো ব্রাদার জংয়ের একটা ঝটকা লাগে। তার সাথে সাথে এম্পারারও অনেকে বেশি অবাক হয়ে যায়। সে বলে, একা হ্যাভেনলি ট্র্যাভলিউশন এক্সাম অনেক বেশি মুশকিল হয়, আর এটা তো গড রিয়েলমে যাওয়ার হ্যাভেনলি ট্র্যাভলিউশন এক্সাম। আর তোমরা 3 জন একসাথে এই এক্সাম দেওয়ার কথা ভাবছো, এর মানে সেটা 9 গুণ বেশি পাওয়ারফুল হবে। এইভাবে তো তোমরা 3 জন মারা যাবে, কারণ আজ পর্যন্ত হিস্টোরিতে এমনটা কেউ করতে পারেনি। যেটা শুনে কিনিউ হেসে সামনের দিকে এসে বলে, তাহলে আমরা সেই প্রথম পার্সন হব যারা হিস্টোরি ক্রিয়েট করবে। এখন বাইরে আসার পরে কিনিউয়েরও একটু চিন্তা হচ্ছিল। সে নিজের ব্রাদারদেরকে বলে, এম্পারার একদম ঠিক বলেছে, এই এক্সাম আমাদের জন্য অনেক বেশি খতরনাক হতে চলেছে। এর জন্য আমার মনে হয় আমাকে ডার্ক স্টার ওয়ার্ল্ডে গিয়ে মোনার্চ কম্পিটিশনে পার্টিসিপেট করা উচিত, কারণ ফার্স্ট মোনার্চের কাছে এমন একটা আর্টিফ্যাক্ট আছে যেটার ইউজ করে আমরা ওই এক্সামকে খুব সহজেই পাস করতে পারবো। তার সাথে সাথে গ্র্যান্ডমা ইনহুয়া যাওয়ার আগে আমাকে বলেছিল, আমি শুধু নিজের লিয়ান আর্টিফ্যাক্টের ওপরই নির্ভর থাকতে পারবো না। এখন এসব কিছু বলার পরে কিনিউ আবারও ডার্ক স্টার ওয়ার্ল্ডে চলে আসে, যেখানে পৌঁছানোর পরে ক্যাপ্টেন তাকে দেখে অবাক হয়ে বলে, আমার তো মনে হয়েছিল তুমি মোনার্চ পজিশনের জন্য একদমই ইন্টারেস্টেড নও। কিনিউ ওকে বলে, হ্যাঁ তুমি একদম ঠিক ভেবেছো, কিন্তু এই জায়গায় আমি ইনহেরিটেন্স ট্রেজারের কারণে এসেছি, কারণ আমার ওগুলোর প্রয়োজন আছে। অন্যদিকে ফার্স্ট মোনার্চের ছোট ভাই যখন এই বিষয় জানতে পারে যে কিনিউ এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে চলেছে, তো সে অনেক বেশি টেনশনে চলে আসে। আর সে জিনুকে বলে, জানি না এই কিনিউ লাস্ট মোমেন্টে কোথা থেকে চলে আসলো। কিন্তু জিনু ওকে শান্ত করিয়ে বলে, তুমি চিন্তা করো না, আমি লাস্টের টাইম তোমাকে যেই অরেঞ্জ বিড দিয়েছিলাম, তুমি সেটার ইউজ করে নিজের পাওয়ার বাড়িয়ে কিনুকে সহজেই মারতে পারবে। যেটা শুনে তো ওই ছোট ভাইরও মনে হয়, হ্যাঁ ও হয়তো এমনটা করতে পারবে। এরপরে নেক্সট সিনে আমরা দেখি যেখানে মোনার্চের হ্যাভেনলি ট্র্যাভলিউশন এক্সাম হচ্ছিল। কিনিউ এবং বাকি সবাই এই হ্যাভেনলি ট্র্যাভলিউশন এক্সাম দেখতে এসেছিল, যেখানে সবার প্রথমে হ্যাভেনলি লাইটনিং দ্রুত এসে ফার্স্ট মোনার্চের ওপরে পড়ে, কিন্তু মোনার্চ শুধু নিজের এক হাতের ইউজ করেই সেটাকে ব্লক করে নেয়। এটা দেখে তো কিনিউ অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। অন্যদিকে ক্যাপ্টেন কিনিউকে বলে, আজ পর্যন্ত আমাদের কোনো মোনার্চ এই হ্যাভেনলি ট্র্যাভলিউশন এক্সামে ফেল হয়নি। এমনিতেও মোনার্চরা অনেক বেশি পাওয়ারফুল হয়, তার সাথে সাথে ইনহেরিটেন্স ট্রেজারের কারণে ওনারা কখনোই এই এক্সামে ফেল হন না। ক্যাপ্টেনের এই সমস্ত কথা একদম ঠিক ছিল, কারণ অন্যদিকে আমরা সেকেন্ড লাইটনিংকে দেখি, যেটা এক ব্ল্যাক কালারের ফর্ম নিয়ে মোনার্চের উপরে হামলা করে দেয়, যেখানে মোনার্চ প্রথমে একটু দুর্বল হয়ে পড়ে, কিন্তু পরে উনি নিজের ট্রেজারের ইউজ করে খুব সহজেই ওই লাইটনিংকে নষ্ট করে দেয়। আর এভাবেই করতে করতে ফার্স্ট মোনার্চ নিজের হ্যাভেনলি ট্র্যাভলিউশন এক্সাম পাস করে ফেলে। এরপরে আমাদেরকে কম্পিটিশনের সিন দেখানো হয়, যেখানে ডিসাইড করা হবে যে নেক্সট ফার্স্ট মোনার্চ কে হবে, যেখানে কিনিউ, ক্যাপ্টেন এবং মোনার্চের ছোট ভাই প্রেজেন্ট ছিল। ক্যাপ্টেন তো প্রথমে হার মেনে নেয়, কারণ সে কখনোই কিনিউয়ের সাথে ফাইট করতে চাচ্ছিল না। আর সে বলে, আমি নেক্সট টাইমে মোনার্চ সিটের জন্য ফাইট করব, আর এবার আমি হার মেনে নিচ্ছি। অন্যদিকে মোনার্চের ছোট ভাই কিনিউয়ের সাথে ফাইট করার জন্য এরিনায় চলে আসে, যেখানে ওকে দেখে অনেক বেশি কনফিডেন্ট মনে হচ্ছিল। আর সে কিনিউকে বলে, আজকের দিন আমি তোমাকে একদম খতম করে ফেলবো। যেটা বলে সে সামনের দিকে এগিয়ে কিনিউয়ের ওপরে হামলা করতে যায়। অন্যদিকে কিনিউ জানতো যে এ আমার মোকাবিলা করতে পারবে না, যার কারণে ওর ফেসে একটা স্মাইল ছিল। সে খুব সহজেই ওর সমস্ত হামলাকে ডচ করে নেয়। এখন এরকম সিচুয়েশন দেখে মোনার্চের ছোট ভাই ওই ডেমনিক অরেঞ্জ বিটকে কনজিউম করে নেয়, যার কারণে ওর পাওয়ার ডাবল হয়ে যায়।
কিন্তু এই ডেমনিক বিট অনেক বেশি খতরনাক ছিল, কারণ এর জন্য খুব দ্রুত ওর প্রাণও চলে যাবে। এই বিট ওর পাওয়ার তো কিছুক্ষণ সময়ের জন্য বাড়িয়ে দিয়েছে, কিন্তু কিছু বছরের মধ্যেই ওর মৃত্যু ঘটবে। এখন নিজের পাওয়ার বেড়ে যাওয়ার কারণে মোনার্চের ছোট ভাই সামনের দিকে এগিয়ে কিনিউয়ের উপরে হামলা করা শুরু করে দেয়, যার কারণে কিনিউকেও এবার সিরিয়াস হতে হয়। সে নিজের সেলেস্টিয়াল স্পিয়ার বের করে কিছু সময়ের মধ্যেই মোনার্চের ছোট ভাইকে খতম করে ফেলে। এখন এই কম্পিটিশন জেতার কারণে কিনিউ নেক্সট মোনার্চ হয়ে যায়, যার কারণে ডার্ক স্টার ওয়ার্ল্ডের এল্ডার তাকে ইনহেরিটেন্স ট্রেজারও দিয়ে দেয়, যেটা নিজের ব্লাডের সাথে রিফাইন করার পরে কিনিউয়ের পাওয়ার অনেক বেশি বৃদ্ধি পায়। কিনিউ জানতো এখন ওর কাছে এতটা পাওয়ার চলে এসেছে যে সে টেম্পল অফ মিস্টিক গডের নতুন ওনার হতে পারবে। তাই সে নিজের ভাগ্য পরীক্ষা করার জন্য টেম্পল অফ মিস্টিক গডে পৌঁছে যায়। মাস্টার জিবি এর কেয়ারটেকারের এমনটা মনে হচ্ছিল না যে কিনিউ এখনও পর্যন্ত এই টেম্পলের ওনার হওয়ার যোগ্য হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই কিনিউ নিজের পিওর স্ট্রেংথের ইউজ করে ট্রেজার হলের দরজাকে ওপেন করে ফেলে। এই বিষয়টা তো ওই কেয়ারটেকারকেও অনেক বেশি সারপ্রাইজ করে দেয়, আর সে কিনিউকে ট্রেজার হলের ভিতরে নিয়ে গিয়ে সমস্ত ট্রেজারের বিষয়ে বলতে লাগে, যেই ট্রেজারগুলো মাস্টার জিবি নিজের সাকসেসারের জন্য রেখে গিয়েছে। ওইসব ট্রেজারের মধ্য থেকে 4 ট্রেজার অনেক বেশি মূল্যবান ছিল। কিনিউ এইসব ট্রেজারের বিষয়ে কিচ্ছু জানতো না। সে ভাবছিল এগুলোর মধ্যে এক তো স্টোনের পিলার, দ্বিতীয় স্টোনের একটা ঘর, আর তৃতীয় এক মিস্টিরিয়াস বোট। ওই কেয়ারটেকার কিনিউকে বলে একবার যখন তুমি গড রিয়েলমে পৌঁছে যাবে তখন তুমি এইসব ট্রেজারের সম্পর্কে বুঝতে পারবে যে এগুলো তোমার জন্য কত বেশি মূল্যবান। তার সাথে সাথে ওই কেয়ারটেকার কিনিউকে চতুর্থ ট্রেজারও দিয়ে দেয়, যার নাম ছিল সিল্ক গ্লাভস, যার ইউজ করে কিনিউয়ের পাওয়ার অনেক বেশি বেড়ে যাবে। এখন এই সমস্ত কিছু করার পরে ওই কেয়ারটেকার বলে আমাদেরকে এখনও ফায়ার টেম্পলের দিকে যাওয়া উচিত, কারণ ওই জায়গাতেই 9 পার্পল ফায়ার বিড রয়েছে। যখনই তুমি ওগুলোকে রিফাইন করে নিবে তারপরেই তুমি টেম্পল অফ মিস্টিক গডের নিউ ওনার হয়ে যাবে। যেসব কথা শুনে কিনিউ ওই কেয়ারটেকারের সাথে ফায়ার হলে পৌঁছে যায়, যেই জায়গায় সে 900 স্ক্রোল দেখতে পায়। এখন এতগুলো স্ক্রোল দেখে সে ওই কেয়ারটেকারকে জিজ্ঞেস করে এগুলো কি, যেটাতে ওই কেয়ারটেকার বলে এগুলো আমার মাস্টারের নিজ হাতে তৈরি করা স্কিল, যেগুলো শেখার জন্য তোমাকে সবার প্রথমে 9 পার্পল ফায়ার বিটিকে রিফাইন করে একটা ব্রেসলেট বানাতে হবে, যার পরেই তুমি এই জায়গার নতুন ওনার হয়ে যাবে আর এইসব স্কিলগুলো শিখতে পারবে। এখন কিনিউ ওই কেয়ারটেকারের কথা শুনে ওইসব বিটের কাছে চলে আসে, যেখানে সে নিজের ব্লাডের ইউজ করে ওইসব বিটগুলোকে রিফাইন করা শুরু করে দেয়। এখন এমনটা করা কোনো সহজ কাজ ছিল না, কারণ এইসব বিট রিফাইন করতে অনেকটা সময় লাগতে পারে, কিন্তু কিনিউয়ের কাছে এত বেশি সময় ছিল না। এই কারণে কিনিউ ওই 9 বিটকে নিজের সোল স্পেসে নিয়ে যায়, যেখানে সময় খুবই স্লো চলে, আর এভাবেই সে ওইসব বিটগুলোকে রিফাইন করতে থাকে। অন্যদিকে ওই কেয়ারটেকারের কিনিউয়ের জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল। এখন কয়েক ঘন্টা পরে আমরা দেখতে পাই কিনিউ ফায়ার টেম্পলের ভিতর থেকে বাইরে চলে আসে। তার সাথে সাথে আমরা জানতে পারি সে ওই 9 পার্পল ফায়ার বিটকেও রিফাইন করে ফেলেছে। এর মানে সে এই টেম্পল অফ মিস্টিক গডের নতুন ওনার হয়ে গেছে, যার কারণে ওখানে থাকা 900 স্ক্রোলও এখন কিনিউয়ের। তার সাথে সাথে আমরা দেখতে পাই ওই কেয়ারটেকার ততক্ষণাৎ কিনিউয়ের সামনে নীল ডাউন করে বলে আজকের পর থেকে তুমি হলে আমার নতুন মাস্টার, তুমি আমাকে যা অর্ডার দিবে আমি তা ফলো করব। যেটা শুনে কিনিউ ওকে বলে তুমি আমার কোনো গোলাম নও, বরং আমার ফ্রেন্ড। অন্যদিকে আমাদেরকে কিন ফ্যামিলির সিন দেখানো হয়, যেখানে জিনু এসে বলে আমি কিনিউয়ের হ্যাভেনরি ট্র্যাবুলেশন এক্সামের জন্য একটা ভালো জায়গার খোঁজ করেছি। আমি জানি খুব দ্রুত কিনিউয়ের হ্যাভেনলি ট্র্যাবুলেশন এক্সাম হতে চলেছে। এটা শুনে তো কিন্ডাই অনেকে বেশি অবাক হয়ে যায়, কারণ কিনিউয়ের হ্যাভেনলি ট্র্যাবুলেশনের খবর লিক কীভাবে হয়ে গেল। তার সাথে সাথে কিন্ডাই জিনুর ওপর একটুকু বিশ্বাস করে না। অন্যদিকে জিনু অ্যাক্টিং করে বলে আপনার কি মনে হয় আমি কি সত্যি সত্যি এক খুবই খারাপ মহিলা? আপনার আমার ওপরে একটু বিশ্বাস করা উচিত। গত কয়েক বছর ধরে আমি আপনাদেরকে অনেকে সাহায্য করেছি। এখন এই সমস্ত কথা শুনে কিন্ডাই গলেই যাচ্ছিল কি তখনই সেই জায়গায় কিনু চলে আসে, যে বলে আপনি সত্যিই এক খুব ভালো মহিলা। এখন হতে পারে আমি আপনার হাজবেন্ডকেও মেরে ফেলি না কেন, তারপরও আপনি আমার ফ্যামিলিকে সাহায্য করেছেন। সত্যি এই বিষয়টা একটু অবাক করার মতো। যেটাতে জিনু বলে আমি এই বিষয়টা খুব ভালো করে জানি যে এম্পারার ইউ আর আমি তোমার সাথে অনেক খারাপ কিছু করেছি, এর জন্য আমি তোমার কাছ থেকে ক্ষমা চাচ্ছি। আর এরপরও যদি তোমার আমার কথা বিশ্বাস না হয় তাহলে আমি তোমার হ্যাভেনলি ট্র্যাবুলেশন এক্সাম দেখার জন্য আসবো না, বরং আমি এই জায়গাতেই থেকে তোমার অপেক্ষা করব। কিনিউ এই কথা শুনে নিজের মনে মনে ভাবে এটা তো একদমই ঠিক হবে না, কারণ যদি এ আমার ফ্যামিলির মধ্যে থাকে তাহলে আমার ফ্যামিলির বিপদ হতে পারে। এর জন্য আমার একে পারমিশন দিতেই হবে
যাতে এ আমার হ্যাভেনলি ট্র্যাভেলিউশন এক্সাম দেখতে পারে। এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে এ কোনো একটা প্ল্যান করছে, কিন্তু যদি আমি এর সাথে না থাকি তাহলে আমি একে আটকাতেও পারবো না। এখন এ সমস্ত কথা ভেবে কিনু জিনুকে বলে, না না, আমার তোমার ওপরে সম্পূর্ণ বিশ্বাস আছে, এর জন্য তুমি আমার হ্যাভেনলি ট্র্যাভেলিউশন এক্সাম দেখতে আসতে পারো। যেটা শুনে তো জিনুও অনেকে বেশি খুশি হয়ে যায়, আর সে মনে মনে বলে, কিনু, খুব দ্রুত তোমার মৃত্যু ঘটবে। এরপরে আমাদেরকে নেক্সট কিছু মাসের সিন দেখানো হয়, যেখানে কিনু নিজের হ্যাভেনলি ট্র্যাভেলিউশন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিল। তার সাথে সাথে আমরা ওই বিস্ট বুলংকে দেখি, যাকে কিনু গড অফ মিস্টিক টেম্পল থেকে মুক্ত করেছিল। সেও কিনুকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সব কিছু খুব ভালোই চলছিল। একদিন হাওফি কিনুকে বলে, তুমি কি সত্যি সত্যি জিনুকে আমাদের হ্যাভেনলি ট্র্যাভেলিউশন দেখার পারমিশন দিয়েছো? এটা তো অনেকে বেশি খতরনাক হতে পারে। যেটাতে কিনু ওকে বলে, তোমাকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি আগেই নিজের প্ল্যান রেডি করে নিয়েছি। এরপরে আমাদেরকে হ্যাভেনলি ট্র্যাভেলিউশনওয়ালা দিন দেখানো হয়, যেখানে এই 3 ব্রাদার একসাথে ট্র্যাভেলিউশন দেওয়ার জন্য পৌঁছে গিয়েছিল। এখন এই এক্সাম দেখার জন্য কিনুয়ের ফ্যামিলি এবং ওর ফ্রেন্ডরাও এসেছিল। তার সাথে সাথে এই জায়গায় জিনুও ছিল। আর সে নিজের মনে মনে বলে, এরা 3 জন বোকা যে এরা একসাথে হ্যাভেনলি ট্র্যাভেলিউশন এক্সাম দিচ্ছে, যার কারণে এই এক্সাম 9 গুণ বেশি খতরনাক হবে। কিন্তু এরপরও যদি কোনো কারণে প্রথম 2 লাইটনিংয়ের হাত থেকে এরা নিজেদেরকে বাঁচিয়ে নেয়, তাহলে তৃতীয় লাইটনিংয়ের সময় আমি কিনুয়ের ফাদারকে ওর সামনেই মেরে ফেলবো, যার কারণে সে ওই লাইটনিংকে ব্লক করার জন্য কনসেন্ট্রেট করতে পারবে না আর ওর মৃত্যু ঘটবে। অন্যদিকে কিনুয়ের ফ্যামিলির ওর জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল, কারণ খুব দ্রুত ওদের এক্সাম স্টার্ট হতে চলেছে, আর এটা অন্যদের তুলনায় অনেক বেশি খতরনাক। এই কারণে সবাই নিজেদের আশেপাশে একটা ব্যারিয়ার বানিয়ে নেয়। এদিকে কিনুদের ফার্স্ট লাইটনিংই অনেক বেশি পাওয়ারফুল ছিল, যেটাকে নিজের দিকে আসতে দেখে কিনু নিজের ব্রাদারদেরকে বলে, এটা একটু বেশি বড়, আমাদের এটাকে আন্ডার এস্টিমেট করলে চলবে না। কিন্তু হাওফি তো একটু বেশি কনফিডেন্ট ছিল। সে দ্রুত নিজের স্পিয়ার বের করে বলে, এটাকে শেবল আর আমি দেখে নিব। যেটা বলার সাথে সাথেই হাওফি এবং শেবল দ্রুত সামনে গিয়ে ওই লাইটনিংয়ের ভিতরে চলে যায় আর কন্টিনিউ ওই লাইটনিংয়ের উপরে হামলা করে ওটাকে ডিস্ট্রয় করে দেয়। এখন ফার্স্ট লাইটনিংকে সাকসেসফুলি কমপ্লিট করতে দেখে শেবলের ফ্যামিলি অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে কিনু নিজের ব্রাদারদেরকে বলে, এবার সেকেন্ড লাইটনিংকে আমি হ্যান্ডেল করব, যার জন্য হাওফি এবং শেবলও মেনে যায়। এরপরে আমরা সেকেন্ড লাইটনিংকে দেখি, যেটা এক ধরনের ব্ল্যাক ফ্লেম ছিল আর সেটা দ্রুত কিনুয়ের দিকে এগোচ্ছিল। এটা দেখে তো কিন্নে অনেক বেশি টেনশনে চলে আসে। অন্যদিকে জিনু নিজের মনে খুশি হয়ে বলে, আজকে ভাগ্য আমারই পক্ষে রয়েছে, কারণ এত বড় এক ব্ল্যাক ফ্লেমের হাত থেকে কেউই সারভাইভ করতে পারবে না। এখন ওই লাইটনিং কিনুয়ের ওপর হিট হওয়ার পরে ওখানে চারিপাশে ধোয়া ধোয়া হয়ে যায়, যেটা দেখে তো কিন্ডের মনে হয় কিনু হয়তো এই লাইটনিংয়ের হাত থেকে সারভাইভ করতে পারবে না। কিন্তু ধোয়া সরার পরে আমরা দেখতে পাই কিনু মোনার্চ আর্টিফ্যাক্টের ইউজ করে নিজেদের আশেপাশে একটা শিল্ড বানিয়ে নিয়েছিল, যার কারণে ওরা খুব সহজেই এই সেকেন্ড লাইটনিংকে ব্লক করে ফেলে। এটা দেখে জিনু বলে, মনে হচ্ছে আমি কিনুকে একটু বেশি আন্ডার এস্টিমেট করে ফেলেছি, এ তো আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে। আমার মনে হচ্ছে এখন আমাকেই নিজের প্ল্যান স্টার্ট করতে হবে। অন্যদিকে কিনু নিজের ব্রাদারদের সাথে মিলে এনার্জি কালেক্ট করতে লাগে, কারণ খুব দ্রুত থার্ড লাইটনিংও এদের ওপরে হবে। এটা জিনুর হামলা করার একটা দারুণ সুযোগ ছিল। এর জন্য সে ততক্ষণাৎ নিজের এনার্জি একত্রিত করে কিন্ডের ওপরে হামলা করতে যাচ্ছিল। কিনু এটা দেখে অনেক বেশি টেনশনে পড়ে যায়, কিন্তু লাস্ট মোমেন্টে আমরা দেখি মাস্টার জিবিএর কেয়ারটেকার মাঝখানে এসে এক অ্যাটাকেই জিনুকে ইনজোর্ড করে দেয়। তার সাথে সাথে ওই কেয়ারটেকার বলে, কেউই আমার মাস্টারের ফ্যামিলিকে মারতে পারবে না। অন্যদিকে কিনু ভাবে কিভাবে কাল রাতে সে কেয়ারটেকারকে বলেছিল, এখন তোমাকেই আমার ফ্যামিলিকে প্রোটেক্ট করতে হবে। এদিকে তো জিনু বুঝতেই পারছিল না এই ওল্ড ম্যান আসলে কী জিনিস, যে শুধু এক অ্যাটাকেই আমাকে এত বেশি ইনজোর্ড করে দিল। অন্যদিকে ওই কেয়ারটেকার বলে, আমি নিজের এনার্জি এই জায়গার চারিপাশে ছড়িয়ে রেখেছি, এর জন্য এখানে একটা ছোট্ট মুভমেন্টও আমি ফিল করতে পারবো। জিনু এই কথা শুনে বুঝতে পেরে যায় এই জায়গায় সে কিন্ডের কিছু করতে পারবে না, যার কারণে আমরা দেখতে পাই কিনু নিজের এনার্জি রিলিজ করে একটা স্পিরিচুয়াল ফর্মে চলে আসে। তার সাথে সাথে সে কিনুকে বলে, এই বিষয়ে আমার কিচ্ছু যায় আসে না যে আজকে আমি এই জায়গায় মারা যাই না কেন, কিন্তু আমি মারা যাওয়ার আগে তোমাকেও খতম করে ফেলবো। যার পরে সে কিনুয়ের থার্ড লাইটনিংয়ের সাথে নিজেকে কম্বাইন করে নেয়, যাতে ওই লাইটনিং আরও বেশি খতরনাক হতে পারে। কিনু এসব কিছু দেখে নিজের মনে মনে ভাবে, তোমার হাজব্যান্ড আমার ডিসেবলের প্রাণ নিয়েছিল,
তুমি আমার ফ্যামিলিকে মারার চেষ্টা করেছো, তার সাথে সাথে আমার কাছ থেকে ট্রেজারও কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলে। তোমরা কোনো ডেমনের থেকে কম কিছু নও। এখন এসব কিছু বলার পরে কিনিউ নিজের ব্রাদারদেরকে বলে, আমরা হার মানতে পারবো না, আমরা যে করেই হোক এই ট্র্যাবুলেশন এক্সাম পাশ করবই। এর জন্য যাই হয়ে যাক না কেন আমরা জিতবো, না হলে একসাথেই মরবো। যেটাতে হাওফি এবং সে বলে হ্যাঁ আমরা তোমার সাথে আছি। যার পরে আমরা দেখি কিনিউ মোনার্চ আর্টিফ্যাক্টের ফুল পোটেনশিয়ালকে অ্যাক্টিভেট করে দেয়। অন্যদিকে থার্ড লাইটনিং রূপে ওদের উপরে ব্ল্যাক টর্নেডো আসছিল। এই টর্নেডো অনেক বেশি খতরনাক ছিল, যেটা সহজেই কারো প্রাণ নিতে পারে। এখন এই বিষয়টা ভেবে তো কিনিউয়ের ফ্যামিলির ওর জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল। অন্যদিকে কিনিউ ওই মোনার্চ আর্টিফ্যাক্ট ইউজ করে নিজেদের আশেপাশে একটা শিল্ড বানিয়ে নেয়। কিন্তু তখনই হঠাৎ করে অনেকগুলো ডিভাইন তলোয়ার ওদের ওপরে হামলা করতে আসে, যেগুলো নিজেদের দিকে আসতে দেখে কিনিউ জাম্প করে হাওয়ার মধ্যেই ওগুলোকে ডিস্ট্রয় করতে শুরু করে দেয়। কিনিউ অনেকগুলো ডিভাইন ওয়েপেনকে ব্রেক করে ফেলেছিল, কিন্তু যখন সে লাস্টের তলোয়ারকে ডিস্ট্রয় করার চেষ্টা করে তখন সে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল। কিনিউকে হারতে দেখে ওর দুই ব্রাদার ওকে সাহায্য করার জন্য পৌঁছে যায়, যারা আসার সাথে সাথেই বলে আমরা তোমার পাশে রয়েছি, আমাদের তিনজনকে কেউই কখনো হারাতে পারবে না। কিনিউয়েরও নিজের ব্রাদারদের ওপরে সম্পূর্ণ বিশ্বাস ছিল, যার পরে এরা তিনজন একসাথে মিলে ফাইনালি ওই থার্ড লাইটনিংকে একদম খতম করে ফেলে। এর কারণে এদের হ্যাভেনলি ট্র্যাবুলেশন এক্সাম কমপ্লিট হয়ে যায়। তার সাথে সাথে জিনুও মারা গিয়েছিল। এরপরে কিনিউ নিজের ফ্যামিলির কাছে এসে বলে জিনু মারা গিয়েছে, এম্পারার ইউও আর বেঁচে নেই, এই জায়গায় এখন আমার ফ্যামিলি সেফ থাকবে। তার সাথে সাথে কিনিউ নিজের ওই 3 বিস্টকেও মুক্ত করে দেয়। এরপরে কিনিউ আবারও ডার্ক স্টার ওয়ার্ল্ডে চলে আসে, যাতে সে ওই মোনার্চ আর্টিফ্যাক্ট ফিরিয়ে দিতে পারে। তার সাথে সাথে কিনিউ ফার্স্ট মোনার্চের সিটিকেও ছেড়ে দেয়, আর সে ক্যাপ্টেনকে বলে আমার বিশ্বাস আছে তুমি এক খুব ভালো মোনার্চ হবে। ক্যাপ্টেনও কিনিউকে গুড বাই বলে, কারণ সে খুব দ্রুত গড রিয়েলমে চলে যাবে। এরপরে আমাদেরকে লাস্টে ফাইনাল ইমোশনাল সিন দেখানো হয়, যেখানে এই 3 ব্রাদার নিজেদের ফ্যামিলির সাথে সাক্ষাৎ করে ওদেরকে বাই বলছিল। এরপরে একটা লাইট ফরমেশন এদের তিনজনকে গড রিয়েলমের দিকে নিয়ে যায়। আর এই ইমোশনাল সিনের সাথেই আজকের এই এপিসোড, তার সাথে সাথে সিজন 1ও এখানেই শেষ হয়ে যায়।